হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছি অ্যান্ড তোমাদের দোয়ায় আমিও ভালো আছি ভাই। তো অনেক দিন পর আজকে মনে হয় মানে মোটামুটি সুস্থভাবে আমাদের যে ফ্রি কোর্সে রান করতেছিল সেটাই ক্লাস নিতে আসলাম। আমাদের ফ্রি কোর্সের নাম সবাই জেনে থাকা উচিত, ওয়েব অফ ফিজিক্স। ঠিক আছে, সো এটা আমাদের টার্গেট কি? এটা আমাদের টার্গেট হলো পুরো ফিজিক্স বইয়ের যত একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কনসেপ্ট আছে সেগুলোর একটু ম্যাথ নিয়ে আলোচনা করা, আর সেগুলোর ম্যাথ কেমনে আমরা সলভ করব সেগুলো আমরা একটু দেখবো। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 8 নাম্বার লেকচারে চলে আসি। ওয়াও, আমরা 7টা লেকচার কভার করে ফেলছি। ওয়াও, আমরা তো একসাথে অনেক দূর আগাইছি। বাকিটাকে একসাথে আগাবো নাকি আগাবো না বলো? আমরা কি বাকিটা একসাথে আগাবো? শিওর তো আগাবো, একদম শিওর। শাবাশ। এখন তার জন্য কি করা লাগবে? তার জন্য একটু সামাজিক কাজে লাগা লাগবে। সামাজিক কাজ কি কাজ ভাই? আমরা কি এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াবো, সমাজ সেবা করবো? না, এত কিছু করতে বলতেছি না। দেখো, ফ্রি ক্লাস না, সো আমরা কি চাচ্ছি? সবার মাঝে শেয়ার করে দিতে, রাইট? সো 2টা কাজ করা লাগবে, 2টা বা 3টা কাজ আপনি করতে পারেন। প্রথম কাজ, আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করা লাগবে যে আসো ক্লাসটা করো, দেখো কেমন লাগে, ভালো না লাগলে দেন চলে যাও। ঠিক আছে, তো খারাপ কিছু না ভাই। আপনি আমার ফ্রেন্ডকে আনতেছেন, ক্লাসে আনতেছেন, হে নাকি কোনো অকাম চলতেছে নাকি? না, ক্লাস চলতেছে, তাকে একটু মেনশন করেন, সে এসে দেখুক, যদি ক্লাস ভাল লাগে সে করবে, যদি মনে হয় তার ক্লাস ভাল লাগতেছে না, হি ক্যান অবভিয়াসলি লিভ, হি অর শি ক্যান অবভিয়াসলি লিভ। কেউ জোরাজোরি করতেছে না। আর একটা কাজ, একটু ফেসবুকে শেয়ার করে দেওয়া লাগবে, তাহলে কি আমরা আরো গ্রেটার অডিয়েন্সের কাছে জিনিসটাকে ছড়াই দিতে পারবো। এখন আমি তো একা মানুষ, আমি তো এগুলো পারবো না ভাই, আমার তো আপনাদের হেল্প লাগবে। আপনাদের হেল্প ছাড়া তো আমি আমি হাঁটতে পারবো না, অচল। অথবা আপনাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেগুলো একটু শেয়ার করে দেওয়া লাগবে। ঠিক আছে, একটু ওদেরকে বলা লাগবে, আপনার ফ্রেন্ডদেরকে, আপনাদের আছে না বন্ধু বান্ধবদের, আছে না কুচুমুচু গ্রুপ আছে না আপনাদের, বিভিন্ন বন্ধু বান্ধবদের টু 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 গ্রুপ আছে না? আছে তো, রাইট? শিওর আছে তো? আচ্ছা, তো ওগুলো একটু শেয়ার করে দেওয়া লাগবে, দেন আমরা সবাই মিলে একসাথে জমায়ে তাহলে ক্লাস করতে পারবো। সো এই সামাজিক কাজগুলো করলে কি হবে? মনের ভিতর থেকে একটা উৎফুল্ল কাজ করবে, আর কিছু না। ঠিক আছে, একটা উৎফুল্ল কাজ করবে, এইটুকুই। ওকে, সো আমি ফোনে যথারীতি আমি কোনো কমেন্ট দেখতে পারতেছি না, লাইক দিস শিট ফেসবুক ইজ অ্যাগেইন প্লেইং উইথ মি। সো আমি যেটা করব, এখন আমি আরেকটা ডিভাইস দিয়ে আপনাদের কমেন্ট দেখবো। ঠিক আছে, অনেকজন মানুষ চলে আসছে, ধন্যবাদ। আরে চিন্ময় দা আসছে, চিন্ময় দা আসছে, আমি চিন্ময়দার কমেন্ট দেখছি মাত্র। আস্তে আস্তে, এক মিনিট। চিন্ময় দা আসছে, চিন্ময় দা আসছে ভাই, আমি চিন্ময়দার কমেন্ট দেখছি, চিন্ময়দার কমেন্ট দেখছি। কই গেল চিন্ময়দার কমেন্ট? কই গেল? আমি মাত্র চিন্ময়দার কমেন্ট দেখছি, কই গেল হঠাৎ করে? আয় হায়, কি আমি কমেন্টটা পাইতেছি না কেন? হোয়াট দ্য হেল ইজ রং? প্রমিত বিশ্বাস মেনশন দিলাম, চলে আসে। আচ্ছা, নমস্কার দাদা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। মহান মানুষ লাইভে জয়েন করছে ভাই, চিন্তা করো দেখো, মহান একজন মানুষ জয়েন করছে, সেই খাতিরেও তো তোমাদের কিছু করা উচিত নাকি? পোলা পান বুঝে না। ধন্যবাদ দাদা, আসলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ওকে। রবিউল আওয়াল ভাইয়া বলছে বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর যারা না আমাকে জিজ্ঞেস করতেছো যে আমি কেমন আছি, আই এম ডুইং গ্রেট, ট্রাস্ট মি, আই এম ডুইং গ্রেট। দেখো না, আমি মাত্র ঘুম থেকে উঠছি। ঠিক আছে, আমার মঙ্গলবার পরীক্ষা, মঙ্গলবার টার্ম ফাইনাল, আমার ইলেকট্রনিক্স পরীক্ষা। আমি ঘুম থেকে উঠে প্রথমেই 2 কাপ কফি খাইছি, 2 কাপ কফি খেয়েই লাইভে চলে আসছি। ঠিক আছে, দেখেই তো বুঝে যাচ্ছে আমি ঘুম থেকে উঠছি, বুঝে যায় না? মানে চোখে মুখে লেখা আছে না যে ঘুম থেকে উঠছি। আচ্ছা, সেগুলো বাদ দিয়ে আমরা জাস্ট আমাকে একটা জিনিস জানাই দেওয়া লাগবে যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, এন্ড আমাকে দেখতে পাচ্ছ কিনা। এই 2টা জিনিস হয়ে গেলে আই থিঙ্ক আই ক্যান স্টার্ট দ্য ক্লাস, রাইট? সো এই 2টা জিনিস জানাই দাও যে লাইক আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা। আজকে নিউটনিয়ান মেকানিক্স পড়াবো। কি পড়াবো? নিউটনিয়ান মেকানিক্স। শুনলে একটু ভয় লাগে, তাই না? আমিও পারি না ভালো মতো, আমিও তোদের মতো, আমিও পারি না। ওই তুইও যতটুকু পারিস আমিও ততটুকু পারি, এর জন্য আজকে আমরা মিলে মিশে পড়বো। আমি তো নিজেও পারি না, ঠিক আছে? আমিও পড়াবো, তোমরাও পড়বা, ঠিক আছে? আবার আমিও পড়বো, তোমরাও পড়াবা, ঠিক আছে? এখন মিলেমিশে একটা খেলা হয়ে যাবে। আচ্ছা, আর ঈশা বলছে জি ভাইয়া ক্লিয়ার, বো তো ওকে, নাইস, দেন চলে তাহলে 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 ক্লাস শুরু করি ভাই। দেখো, কেউ আমার রুমের দিকে তাকাবে না, আমি জানি আমি একটা অগোছালো মানুষ, আমি জানি আমার রুম অগোছালো, বাট কেউ তাকাবে না, ঠিক আছে? ওকে, নাইস, চলো ক্লাস শুরু করি। আও, আমার বাম হাত ব্যথা। চলো, বোর্ড ঠিক আছে না? আমার ভাঙা স্ট্যান্ড আর ফাটা কপাল নিয়ে ক্লাস নিতে শুরু করি। যেন আগে আমার একটা বোর্ড ছিল, ঠিক আছে? ওই বোর্ডটা না ফাটা ছিল, ওই ফাটা বোর্ড দিয়ে আমি ক্লাস নিতাম। এই যেখানে না ফাটা ছিল, বুঝছো? আমি কিন্তু এত আলসা আমি যে বোর্ড চেঞ্জই করতাম না, ওই ফাটা বোর্ডে ক্লাস নিতাম। হোয়াট এভার, ফাটা বোর্ড, ফাটা কপাল, ভাঙা ট্রাইপড, সব কিছু মিলিয়ে আমি আছি ফাটা প্রমিত তোমাদের সাথে। ফাটা কেষ্ট বলতে চাইছিলাম, বাট বললাম না, থাক। চলো,
আজকে আমরা কি পড়ব? টান বল বা টেনশন ফোর্স। কি টান বল বা টেনশন ফোর্স? ভাই এটা থেকে প্রশ্ন আসে অ্যাডমিশনে অবশ্যই, কিন্তু এইচএসসিতে কম কম। কি বললাম? অ্যাডমিশনে অবশ্যই আসতে পারে, অবশ্যই মানে অবশ্যই, অবশ্যই এর বেশি যদি কোনো অবশ্যই থাকে সেইটা, ঠিক আছে, আসতে পারে, অবশ্যই আসতে পারে, কিন্তু এইচএসসিতে তুলনামূলক কম। তুমি যদি লাস্ট প্রিভিয়াস কয়েক ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে অত বেশি না, কিন্তু অ্যাডমিশনে খুবই বেশি ইম্পর্টেন্ট টান বল। অ্যান্ড আমার মনে আছে যখন আমাদের সময় আমি এই জিনিস স্কিপ করে গেছিলাম, কারণ আমাদের বইয়ে পুলির ম্যাথ ছিল না আর আমি পড়ছিলাম না, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে বা কোনো একটা বা জাহাঙ্গীরনগর যে কোনো একটা মারা খাইছিলাম এটা না পড়ে যাওয়ার কারণে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা দেখো, এখন ধরো একটা দড়ি, একটা সুতা, একটা সুতা, যেমন ধরো যে একটা সুতা, আমি একটা সুতা নিব এখন, যেমন ধরো একটা মাছটা আমি ছিঁড়ি, দাঁড়াও, দেখো এই যে এই যে সুতাটা দেখতেছো, সুতা সুতা, দেখো আমি সুতাটা ধরলে এই যে এমনি করে টান টান হয়, দেখছো দেখছো, বাট আমি যে সুতাটা ধরো এমনি ছেড়ে দিই, ওকে ধরো আমি এই যে এমনি করে ছেড়ে দিছি, ধরো এমনি করে ছেড়ে দিছি, ও কি টান টান হয়ে আছে? না না। তাহলে এই যে যখন আমি দুই পাশ থেকে এমনি করে ধরলাম, ওকে টান টান করলো কে? তাই না? একটা সুতা তো নর্মালি কখনো এমনি থাকে না। ভাই আমি যদি এমনি করে ফালাই রাখি, ওকে এমনি করে টান টান হয়ে থাকবে? এমনি করে টান টান হয়ে থাকবে? জীবনেও না। নর্মালি ফালাই রাখলে তো জীবনেও টান টান হয়ে এমনি করে বাঁকায় বুকায় যেমনি পারে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে যখন তুমি ওকে ধরতেছো বা কোনো কিছুর সাথে বেঁধে দিচ্ছ, ধরো কোনো একটা অবজেক্টের সাথে ওকে বেঁধে দিচ্ছ, ওইরকম টান টান হচ্ছে কেন? কেন হচ্ছে এরকম? সোজা হয়ে যাচ্ছে কেন? কারণ তখন ওর ভিতরে একটা ফোর্স কাজ করে, এই সুতার মধ্যে একটা ইন্টারনাল ফোর্স কাজ করে। সুতার মধ্যে কি কাজ করে? ইন্টারনাল ফোর্স কাজ করে। ইন্টারনাল কি কাজ করে? ফোর্স কাজ করে। যে ইন্টারনাল ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলি টান বল, যেটা সুতাকে টান টান করে রাখতেছে। এই যে সুতাটা টান টান হয়ে থাকতেছে, কেন থাকতেছে? কারণ সুতার ভিতরে কি কাজ করে? একটা ইন্টারনাল ফোর্স কাজ করে। কেমন ফোর্স? এটা কি এক্সটার্নাল ফোর্স না ইন্টারনাল ফোর্স? ইন্টারনাল ফোর্স। কেমন ফোর্স? ইন্টারনাল ফোর্স। এই ইন্টারনাল যে ফোর্সটাকে টান টান করে রাখতেছে সেটাকে আমরা কি বলবো? টান বল বা টেনশন ফোর্স। কি বলবো? টান বল বা টেনশন ফোর্স। টান বল কি করতেছে? এই যে সুতাকে টান টান করে রাখতেছে। কি করতেছে? সুতাকে টান 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 করে রাখতেছে। কি করতেছে? টান টান করে রাখতেছে। চলো, কি করতেছে? টান টান করে রাখতেছে। মাঝখানে যদি সামাজিক কাজ করা ভুলে গেছো, প্রমিত ভাই এমন একটা ঝাড়ি দিবে, বুঝছো? যাও, সুতায় কি করতেছে? টান টান করে রাখতেছে। তার মানে সুতাটা নর্মালি কিন্তু এভাবে থাকতো না, যখন ও এরকম টান টান হয়ে আছে তার মানে অবশ্যই এখানে কোনো একটা ফোর্স কাজ করতেছে। প্রথম কথা, ফোর্সটা কেমন ফোর্স? ইন্টারনাল ফোর্স। ভাইয়া এটা মনে রাখি কি খুব ইম্পর্টেন্ট? ইয়েস, অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। এখন ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আসছে, টান বল একটা কেমন বল? অভ্যন্তরীণ বল নাকি বাহ্যিক বল? অ্যান্সার কোনটা দিবা? অবশ্যই অবশ্যই অভ্যন্তরীণ বল। টান বল কেমন বল? টান বল একটা অভ্যন্তরীণ বল। টান বল কেমন বল? টান বল একটা অভ্যন্তরীণ বল। এটা কোনো বাহ্যিক বল না, এটা কোনো বাহ্যিক বল না। মনে থাকবে কি বললাম? টান বল একটা অভ্যন্তরীণ বল। এমসিকিউ আসলে ভুল করবা জীবনে? জীবনে ভুল করবা না? শিওর, গুড। আচ্ছা, এখন নিউটনের গতির প্রথম সূত্র মনে করো। নিউটনের গতির প্রথম সূত্র কি বলে? যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়, যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, রাইট? নিউটনের গতির প্রথম সূত্র কি বলে? যদি একটা অবজেক্টের উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আর যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে তার গতি অবস্থা চেঞ্জ হয়ে যাবে, স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তুর কি হবে বলো? গতি অবস্থার পরিবর্তন হবে, তাই তো? আচ্ছা, টান বল কেমন বল? ইন্টারনাল ফোর্স। টান বল কেমন বল? ইন্টারনাল ফোর্স। এটা তো কোনো এক্সটার্নাল ফোর্স না, কোনো বাহ্যিক বল না। তাহলে টান বল তৈরি হলে কি গতীয় অবস্থা চেঞ্জ হবে? না, টান বল কখনোই গতীয় অবস্থা চেঞ্জ করতে পারবে না। কেন? কারণ গতীয় অবস্থা চেঞ্জ করার জন্য তোমার বাহ্যিক বল প্রয়োগ করা লাগবে। ভাই সব বল কিন্তু গতীয় অবস্থা চেঞ্জ করতে পারে না, শুধুমাত্র বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। এটা লেখো, লেখো, এই যে এই যে এই যে মাঝখানে মাঝখানে কনসেপ্টে ঝামেলা থাকবে না, জায়গা মতো যায় না, একদম পেরেক গাড়া দিয়ে আসবে, ঠিক আছে? এগুলো করা যাবে না, ওকে? মাথায় রাখো খুব ভালো মতো। শুধুমাত্র বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স, শুধুমাত্র বাহ্যিক বল অথবা এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স গতীয় অবস্থা চেঞ্জ করতে পারে, গতীয় অবস্থা চেঞ্জ করতে পারে, গতীয় অবস্থা চেঞ্জ করতে পারে। কোনো ইন্টারনাল ফোর্স কখনোই গতীয় অবস্থা চেঞ্জ করতে পারে না।
একটা ইন্টারনাল ফোর্স কখনোই গতি অবস্থা চেঞ্জ করতে পারে না। টান বল কেমন বল? ইন্টারনাল ফোর্স বা অভ্যন্তরীণ বল। ও কি গতীয় অবস্থা চেঞ্জ করতে পারবে? না, ও গতীয় অবস্থা কখনোই চেঞ্জ করতে পারবে না। গতীয় অবস্থা ও কখনোই চেঞ্জ করতে পারবে না। তাহলে যে যখন তোমাকে বলবে যে ওই যে মানে এমন না কিন্তু বল প্রয়োগ করলেই কোনো বস্তুর গতীয় অবস্থা চেঞ্জ হয়, এরকম কিন্তু না। বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো বস্তুর গতীয় অবস্থা চেঞ্জ হয়। কোনো বস্তুর মধ্যে তৈরি হওয়া অভ্যন্তরীণ বল কখনোই তার গতীয় অবস্থা চেঞ্জ করতে পারে না। কেন পারে না? কেন পারে না? বুঝছো? কোন বস্তুর মধ্যে তৈরি হওয়া অভ্যন্তরীণ বল কেন তার গতি অবস্থা চেঞ্জ করতে পারে না? লেজিট কোশ্চেন, তুমি করতেই পারো যে ভাই কেন বাহ্যিক বলে গতি অবস্থা চেঞ্জ করবে, কেন অভ্যন্তরীণ বল চেঞ্জ করতে পারবে না? অথবা তুমি এটা বলতে পারো যে ভাই কেন টান বল গতি অবস্থা চেঞ্জ করতে পারবে না? কেন পারবে না ভাই? সমস্যা কি? কারণ এই যে এইটার ভিতরে যে টান বল তৈরি হবে দুইটা ডিরেকশনে তৈরি হবে। এই দিকেও একটা তৈরি হবে, এই দিকেও একটা তৈরি হবে। কেন ভাইয়া, কেন দুই ডিরেকশনে তৈরি হইলো, এক ডিরেকশনে কেন না? খেয়াল করবেন, এই সুতাটাকে নিচের দিকে কে টানবে? ও টানবে। এই সুতাটাকে নিচের দিকে কে টানবে? ও টানবে না? বলো। এই যেমন ধরো এই যে এটা 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 দিকে তাকাও, এটা দিকে তাকাও, দেখো আমি এটাকে উপর থেকেও টানতেছি, নিচ থেকেও টানতেছি। তার মানে ওর নিচের দিকে একটা টান বল আছে, আবার উপরের দিকেও একটা টান বল আছে। নিচের দিকেও একটা টান বল আছে, উপরের দিকেও একটা টান বল আছে। এখন কেউ বলবো ভাই সুতা তো গতিশীল না, সুতার সম্প্রসারণ হচ্ছে এখানে, এটা ডিফারেন্ট কেস। ঠিক আছে, জাস্ট একটা নর্মাল সুতার কথা চিন্তা করো। ধরো যে নিচের দিকেও একটা টান বল আছে, উপরের দিকেও একটা টান বল আছে। বুঝতেছো টান বল কয়টা? দুইটা। তাহলে টান বল একটা কাজ করবে নিচের দিকে, যেটা ও সুতার উপর প্রয়োগ করতেছে। এই যে দেখো এই বস্তুটা সুতার উপর যে বলটা বা যে টান বলটা প্রয়োগ করবে সেটা কোন দিক কাজ করবে? নিচের দিকে। আর এই যে দেখো যে এখানে ঝুলাই রাখছো না, ঝুলে আছে না, তাহলে এই পয়েন্টে কি উপরের দিকে একটা ফোর্স কাজ করবে না ওকে আটকায় রাখার জন্য, যেন ছিঁড়ে না পড়ে যায়? এই পয়েন্টে আটকিয়ে থাকার জন্য উপরের দিকে একটা ফোর্স কাজ করবে না, যেন ও ছিঁড়ে না যায়? ওই যে একটা টান বল, ওইটা কাজ করবে উপরের দিকে। সো কয়টা টান বল? দুইটা টান বল। দুইটাই কিন্তু সুতার অভ্যন্তরে তৈরি হয়েছে, সুতার মধ্যে তৈরি হয়েছে, এবং এদের মান পরস্পর সমান এবং ডিরেকশন পরস্পরের বিপরীতে। এদের মান পরস্পর সমান এবং ডিরেকশন কি পরস্পরের বিপরীতে। সো এরা কি করে? পরস্পর পরস্পরকে নাকচ করে দেয়। কি করে? পরস্পর পরস্পরকে নাকচ করে দেয় অ্যাকচুয়ালি। সো কোনো লব্ধি বলার থাকে না। এখন তুমি বলবা ভাইয়া আমরা তো এরকম পড়ছি যে যখন নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে যে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল একটা পরস্পর পরস্পরের সমান আবার ডিরেকশন বিপরীত, ওই কেসে কিন্তু কোনো লব্ধি বের করা যায় না। যেমন ধর আমি তোমাকে বললাম এই বোর্ডে আমি করে একটা থাপ্পড় মারছি, কেমনে থাপ্পড় মারছি? করে। আমি ধরো এফ বলে থাপ্পড় মারছি, বোর্ড আমাকে কত বলে থাপ্পড় ব্যাক করবে? এফ বলেই ব্যাক করবে। আমি তোমাকে প্রশ্ন করছি লব্ধি কত, বুঝছো? এই আমার হাত, আমি আমার হাত দিয়ে এফ বলে, এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে দিবা, আমি দেখতে চাই, জ্ঞানী লোকদের দেখতে চাই। এই যে হাত, হ্যাঁ হাত না, এই যে হাত দিয়ে দেখো এফ বলে থাপ্পড় মারছি, ধরো 10 নিউটন বলে। নিউটনের গতির তৃতীয় সূত্র কি বলে? কি বলে? ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের মান সমান কিন্তু ডিরেকশন বিপরীত। আমি যদি 10 নিউটন বলে বোর্ডকে থাপ্পড় মারি, বোর্ড কি করবে? 10 নিউটন বলে আমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। আমি যদি 10 নিউটন বলে বোর্ডকে থাপ্পড় মারি, বোর্ড কি করবে? 10 নিউটন বলের একটা প্রতিক্রিয়া বল আমাকে দিবে, রাইট? আমি প্রশ্ন করলাম এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কত? প্রশ্ন হলো ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কত? চলো অ্যান্সার দাও আমাকে কমেন্টে কমেন্টে কমেন্টে, অ্যান্সার দাও। প্রতিক্রিয়া বলের লব্ধি কত? কি করছি আমি 10 নিউটন বলে টুস করে একটা থাপ্পড় মারছি, 10 নিউটন বলে টুস করে একটা থাপ্পড় মারছি তো। বোর্ড কি করছে? 10 নিউটন বলে আমাকে একটা ফোর্স রিটার্ন করছে। 10 নিউটন বলে আমি বোর্ডকে ফোর্স দিছি যেটা ছিল ক্রিয়া বল, বোর্ড আমাকে কি করছে? 10 নিউটন মানের একটা প্রতিক্রিয়া বল দিছে। দুইটারই মান সমান কিন্তু দিক বিপরীত, ভেক্টর মান সমান দিক বিপরীত। প্রশ্ন কি করছি? এই দুইজনের লব্ধি কত? ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কত? চলো কমেন্টে জানাও আমাকে, আমি দেখিতে চাই আপনাদের মধ্যে কে কে পারেন। চলেন আমাকে কমেন্টে জানান, চলেন চলেন চলেন। আরে শূন্য 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 শূন্য, লব্ধি বের করা যাবে না ভাই, একজন বলছে, বাকি সবাই বলতেছে শূন্য। সাব্বাস। ওকে, বাকিদের কি অবস্থা? কতগুলো শূন্য আজকে আশা করতে পারি আমি? চলো চলো তাড়াতাড়ি ফাস্ট। সাকিবুর রহমান ভুইয়া বলছে শূন্য, সাকিব হাসান ভুইয়া বলছে 0। নাইস। নয়েস একটা ব্যাপার, নয়েস কপসিকাস সাউলারিস বলেছে 0। ওরে নাইস। 0 তে ভরে গেছে রে ভাই। আচ্ছা সাবাস। এখন দেখো, এখন তোমাদের কনসেপ্ট একটু নাড়া দেই। অ্যান্সার হলো একজন মাত্র সঠিক উত্তর দিছে, লব্ধি বের করা যাবে না। লব্ধি বের করা যাবে না, হালকা নেড়ে উঠলো না, করা যাবে না, কখনোই যাবে না।
ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কখনোই বের করা যাবে না, কখনোই না। প্রশ্ন হলো কেন? দুইটা ভেক্টরের লব্ধি তখনই বের করা যায় যখন তারা একটা বস্তুর উপর কাজ করে। আমি এই মার্কারকে 10 নিউটন বলে ঠেলা দিলাম, এই মার্কারকে 20 নিউটন বলে ঠেলা দিলাম, আমি প্রশ্ন করলাম লব্ধি কত? কোনো মানে আছে ভাই? এইটারে 10 নিউটনে ঠেলা দিছি, এইটারে 20 নিউটনে ঠেলা দিছি, এটার উপর কি লব্ধি বের করবা? আমি যদি এইটার উপরেই 10 আর 20 প্রয়োগ করতাম তখন তুমি লব্ধি বের করতে পারতা। যখন দুইটা ভেক্টর দুইটা সেপারেট অবজেক্টের উপর কাজ করে তখন তুমি কিসের লব্ধি বের করবা? এটা তো দুইটা সেপারেট অবজেক্টের উপর কাজ করতেছে, লব্ধিটা কি বের করবা তুমি? বুঝছো? দেখো, ক্রিয়া বল আমি দিচ্ছি বোর্ডের উপর, প্রতিক্রিয়া বল বোর্ড দিচ্ছে আমার উপর। একটা কাজ করতেছে বোর্ডের উপর যেটা আমি বোর্ডকে দিচ্ছি, আর একটা কাজ করতেছে আমার উপর যেটা বোর্ড আমাকে দিচ্ছে। দুইটার মান সমান, ডিরেকশন অপোজিট, দ্যাটস কমপ্লিটলি কারেক্ট, বাট দে আর ওয়ার্কিং অন টু সেপারেট অবজেক্টস। তারা দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করতেছে, একটা বস্তুর উপর না। একজন কাজ করতেছে বোর্ডের উপর, একজন কাজ করতেছে আমার হাতের উপর। যখন দুইটা ভেক্টর দুইটা ডিফারেন্ট বস্তুর উপর দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করে কখনোই তাদের লব্ধি বের করা যায় না। তুমি যে এই যে ভেক্টর পড়ছো, ভেক্টরের লব্ধি কার উপর বের করছো? যখন দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করে, যখন একাধিক ভেক্টর একই পয়েন্টে কাজ করে, একই অবজেক্টের উপর কাজ করে, তখন লব্ধি বের করা যায়। বাট ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলতে একটা অবজেক্টের উপর কাজই করে না, কাজই করে দুইটা সেপারেট অবজেক্টের উপর। সো অ্যান্সার হবে লব্ধি বের করা যাবে না, মনের ভুলেও জিরো না। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে তখন কিন্তু হালকা করে বাস খেয়ে যাবা, ঠিক আছে? এগুলো না, মনের ভুলেও জিরো না। বুঝছো? বুঝছো কি বলছি আমি? মনের ভুলেও জিরো না। দুইটা বিন্দু বলা ঠিক না, এখানে দুইটা অবজেক্টের উপর কাজ করে। দুইটা বিন্দু বলো না রুহুল আমিন, তোমার অ্যান্সার ঠিক ছিল, বাট দুইটা বিন্দু না, এটাকে দুইটা অবজেক্ট বলা লাগবে, ঠিক আছে? উইল হ্যাভ টু টেল টু অবজেক্টস। ওকে, এখানে দুইটা বিন্দু না, বিন্দু তুমি অন্য কেসে বলতে পারো, বাট এখানে অবজেক্ট বলা লাগবে। এই আমরা কি বুঝতে পারছি? দেখেন আমি বলি, ভুল উত্তর দেওয়ার মাঝখানে কোনো লজ্জা নাই, ভুল উত্তর দেওয়ার মাঝখানে কোনো লজ্জা নাই, বাট ভুল উত্তরটা দেওয়ার পরে নতুন করে যদি শিখতে পারো তার মধ্যে একটা ক্রেডিট আছে, ঠিক আছে? সো আমাদের সেটাই করা লাগবে। হ্যাঁ, দ্য প্রোডিজি অফ কেমিস্ট্রি এই গ্রুপে চলতরিতে আর ক্লাস নেবেন না? না তো। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওকে। সাদি একটা বলছে বুঝছি ভাইয়া, এই সবাই বুঝছো? আচ্ছা, সুজিত কুমার দাস বলছে বুঝতে পারছি, নয়েস একটা ব্যাপার, ভেরি নয়েস, ভেরি নয়েস। ওকে, নাইস, দেন আই থিঙ্ক উই শুড মুভ ফরওয়ার্ড। চলো আমরা আগে। হয়েছে? হয়েছে। এখন টান বলে কিন্তু জিনিসটা এরকম না, ক্রিয়া প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে জিনিসটা এরকম, বাট টান বলে কিন্তু জিনিসটা এরকম না। খেয়াল করো, কেউ যদি এখন টান বলের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া বল মিলিয়ে ফেলো তখন কিন্তু ঝামেলা হবে। টান বলে এই টানও সুতার উপর কাজ করতেছে, এই টানও সুতার উপর কাজ করতেছে। দেখো, দুইটাই কার উপর কাজ করতেছে? সুতার উপর কাজ করতেছে। কার উপর? সুতার উপর কাজ করতেছে, সুতার উপর কাজ করতেছে। দুইটাই কার উপর কাজ করতেছে? সুতার উপর কাজ করতেছে, ঠিক আছে? বুঝতে পারছো? দুইটাই কার উপর কাজ করতেছে? সুতার উপর কাজ করতেছে। তাহলে এইবার তো ভাই আর সমস্যা নেই, এইবার তো তুমি লব্ধি বের করতেই পারো, যেহেতু দুইটাই একই অবজেক্টের উপর কাজ করতেছে। সো এইবার তো আর কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? কোনো ঝামেলা আছে এটা নিয়ে? এর না কোনো ঝামেলা আছে যেটা সুতার উপর কাজ করতেছে দুইটাই? না, যেহেতু একই অবজেক্টের উপর কাজ করছে, সো এইবার তুমি লব্ধি বের করতে পারো। সো আলটিমেটলি কোনো ফোর্স এখানে থাকবে না, অ্যান্ড এখানে কোনো মোশন তৈরি হবে না, এখানে কোনো মোশন তৈরি হবে না। বাট অ্যাকচুয়ালি ইন্টারনালি কিন্তু দুইটা ফোর্স আছে, নিচের দিকে একটা টান বল আছে, উপরের দিকে একটা টান বল আছে। এটা সুতার মধ্যে। এখানে কি আর কোনো ফোর্স আছে? এখানে আরো ফোর্স আছে, এখানে আরো ফোর্স আছে। খেয়াল করবা, এই অবজেক্ট, এই বস্তুটা যদি সুতাকে টি বলে টানে, সুতা বস্তুকে কত বলে টানবে? এইবার ক্রিয়া প্রতিক্রিয়া বলের কনসেপ্ট খাটবে ভাই, এখানে অনেক ডিপ ব্যাপার আছে, বুঝো। বস্তু সুতাকে নিচের দিকে টি বলে টানতেছে, এই পয়েন্ট সুতাকে উপরের দিকে টি বলে টানতেছে, ঠিক আছে? একই সাথে সাইমালটেনিয়াসলি সুতা বস্তুকে একটা প্রতিক্রিয়া বল দিবে, আবার সুতা এই পয়েন্টকেও একটা প্রতিক্রিয়া বল দিবে। ভাই, প্রত্যেকটা বলের প্রতিক্রিয়া বল থাকা মাস্ট, প্রতিক্রিয়া বল থাকা মাস্ট। হ্যাঁ, ধরো তোমার কেউ প্রশ্ন করছে কেন্দ্র বিমুখী বল নামে কোনো বল আছে নাকি নাই? আচ্ছা, উত্তর দাও, উত্তর দাও। চলো আজকে একটু কনসেপ্ট নিয়ে খেলা হোক। কেন্দ্র বিমুখী বল নামে কোনো বল আছে নাকি নাই? কেন্দ্র বিমুখী বল নামে কোনো বল আছে নাকি নাই? বল আছে
নাকি নাই? তোমরা তো বড় হয়ে গেছো অলরেডি অনেক, সো তোমরা তো এগুলো জানা উচিত। কেন্দ্র বিমুখী বল নামে কোনো বল আছে নাকি নাই? তোমার কেউ একজন প্রশ্ন করছে, তুমি অ্যান্সার কি দিবা অ্যান্ড সাথে সাথে লজিক কি দিবা, ঠিক আছে? বাট আমি আজকে তোমাকে শিখাবো, তোমার অ্যান্সার দেওয়া লাগবে না। এই প্রশ্ন যখন তোমাকে কেউ করবে, তুমি তাকে আরেকটা প্রশ্ন করবা, সে ওই প্রশ্ন উত্তর দিতে পারবে না, ঠিক আছে? আজকে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করব, এই প্রশ্ন আমাকে কেউ করলে আমি তাকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? সেই প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে আমি মানবো কেন্দ্র বিমুখী বল আছে, যদি উত্তর দিতে না পারে তাহলে জীবনেও মানবো না কেন্দ্র বিমুখী বল আছে। তোমার কি মনে হয় কেন্দ্র বিমুখী বল নামে কোনো বল আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স নামে কোনো ফোর্স আছে নাকি নাই? হোয়াট ডু ইউ থিঙ্ক? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আচ্ছা, আছে 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 ভাইয়া, আছে স্যার, জানি না, আছে। কেন্দ্র বিমুখী বল আছে? আচ্ছা, আছে ভাইয়া, কেন্দ্র বিমুখী বল আছে। ওয়াও ওয়াও ওয়াও, আছে নাই? কেন্দ্র বিমুখী বল আছে ভাই? আচ্ছা, আছে আছে আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। যারা আছে বলছো তাদের কাছে আমার প্রশ্ন, যদি কেন্দ্র বিমুখী, প্রথম কথা কেন্দ্র বিমুখী বল নামে কোনো বল নাই। সেন্ট্রিফিউগাল ফোর্স একটা কমপ্লিটলি একটা অলিক বল, মানে আমরা চিন্তা করি এরকম কোনো ফোর্স নাই, প্রথম কথা। এন্ড যারা আছে বলতেছো তাদের কাছে আমার প্রশ্ন হলো, কেন্দ্র বিমুখী বল যদি এক্সিস্ট করে তাহলে এটার প্রতিক্রিয়া বল কোনটা? কোনো একটা ফোর্স কখনোই প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স ছাড়া এক্সিস্ট করা সম্ভবই না, কখনোই করতে পারবে না। প্রত্যেকটা ফোর্সের একটা রিয়াকশন ফোর্স থাকবে মাস্ট। যদি কেন্দ্র বিমুখী বল এক্সিস্ট করে, এটা রিয়াকশন ফোর্স কোনটা হবে? খুঁজে পাবো না, খুঁজে পাবো না, এরকম কোনো বল এক্সিস্টই করে না। আচ্ছা, তুমি যদি খুঁজে পাও তারপর আমাকে বলো, বলো কমেন্টে বলো কেন্দ্র বিমুখী বলের প্রতিক্রিয়া বল কি হবে। তুমি যে বললে যে একটা অবজেক্ট ধরো ঘুরতেছে, হ্যাঁ, তুমি বললো ভাই ওর তো বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ওর তো বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তার মানে বাইরের দিক থেকে ওকে কেউ টানতেছে। নো, বাইরের দিক থেকে কেউ টানতেছে না, ওকে ঘুরানোর জন্য তোমার এই পাশে একটা বল দেওয়া লাগবে, ওকে ঘুরানোর জন্য তোমার এই পাশে একটা বল দেওয়া লাগবে, ঠিক আছে? এন্ড ঠিক একই সাথে এই বস্তুও কি করবে বলো তো, একটা প্রতিক্রিয়া বল দিবে ওইদিকে। দ্যাট ডাজন্ট মিন ওটা কেন্দ্র বিমুখী বল। আমরা ধরে নিই ওইটাই কেন্দ্র বিমুখী বল, অ্যাকচুয়ালি এরকম কোনো আলাদা ফোর্স এক্সিস্ট করে না, ঠিক আছে? যদি তোমার মনে হয় করে, দেন অ্যান্সার মাই কোয়েশ্চেন, কেন্দ্র বিমুখী বলের প্রতিক্রিয়া বল কোনটা? কোনো একটা বল কখনোই তার প্রতিক্রিয়া বল ছাড়া এক্সিস্ট করতে পারবে না, কখনোই পারবে না। প্রত্যেকটা বলের একটা প্রতিক্রিয়া বল থাকবে। এই প্রশ্নের উত্তর দাও, কেন্দ্র বিমুখী বলের প্রতিক্রিয়া বল তাহলে কোনটা হবে? চলো, কেউ অ্যান্সার দিয়েছো? কেউ অ্যান্সার দিয়েছো? ওইটা ফ্রিকশনের জন্য তৈরি হয় ভাইয়া। তুমি যেটা বলতেছো ওইটা তো তোমার ওই কি বলে, তুমি যেটা বলতেছো ওইটা তো রাস্তারটা, একমাত্র তো রোড ব্যাংকিং এর ক্ষেত্রে এটা হয় না, তাই না? যে কোনো অবজেক্ট যে কিনা রোটেশনারি মোশনে আছে তার ক্ষেত্রেই সেন্ট্রিপিটাল ফোর্স তৈরি হবে, ঠিক আছে? সেন্ট্রিপিটাল ফোর্স যখন তৈরি হবে, তুমি তো এই বরাবর একটা টান দেওয়া লাগবে, তখন এই অবজেক্টটাও কি করবে বলো তো, ওই বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে, ঠিক আছে? এখন তুমি যদি এটাকে পুরো নতুন একটা ফোর্সই চিন্তা করে ফেলো, দেন ইউ আর থিঙ্কিং রং। এইটা কেন্দ্রমুখী বলের একটা প্রতিক্রিয়া বল যেটা ওই অবজেক্টটা দিতেছে, ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন ওইদিকে নতুন একটা ফোর্স তৈরি হয়ে গেছে। না না, কেন্দ্র বিমুখী বল নামে কোনো বল নাই, যদি থাকে এটার প্রতিক্রিয়া বল কোনটা পাবা না খুঁজে, ঠিক আছে? সো কেউ যদি কখনো প্রশ্ন করে তাকে উল্টা প্রশ্ন করে দিবা যে কেন্দ্র বিমুখী বলের প্রতিক্রিয়া বল কোনটা, বলেন বলেন কেন্দ্র বিমুখী বলের প্রতিক্রিয়া বল কোনটা? ভাই কেন্দ্রমুখী বল না, না কেন্দ্রমুখী বল না, না কেন্দ্র বিমুখী বলের প্রতিক্রিয়া বল কেন্দ্রমুখী না। হায় রে, না না না, কিরে ভাই, এই আস্তে আস্তে কেন্দ্র। আচ্ছা, আমি যখন ওই রোটেশনারি মোশন পড়াবো তখন বলে দিবনি, ফ্রি ক্লাসে বলে দিবনি, এগুলো বলিস না, মায়ের খাওয়াবি নাকি ভাই, পরে বলবি প্রমিত ভাই শিখেছেন না। এগুলাটা কেন্দ্র বিমুখী বলের প্রতিক্রিয়া বল, কিন্তু মনের ভুলেও কেন্দ্রমুখী বল বলা যাবে না। কেন্দ্রমুখী বল একটা ফোর্স যেটা কিনা এক্সিস্ট করে। কেন্দ্রমুখী বল কোনো নিজস্ব বল না, বাট এটার এক্সিস্টেন্স আছে, বাট কেন্দ্র বিমুখী বলের এক্সিস্টেন্সই নাই, ঠিক আছে? কুল ডাউন বয়েস, কুল ডাউন, তোমরা তো পুরো উল্টে পাল্টে দিতেছো আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা যাক, দেখো শুনো শুনো দেখো, এই যে আমার এই বস্তুটা কি করবে বলো তো, সুতার উপর একটা টান বল দিবে। এই যে কোন টান বলটা, এইটা বস্তুটা সুতার উপর এই টান বলটা দিতেছে, তাহলে সুতা বস্তুর উপর একটা টান বল দিবে না? দিবে তো। কোন দিকে বলো তো? উপরের দিকে। কেন উপরের দিকে? কেন উপরের দিকে? কারণ ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান সমান এবং দিক বিপরীত। যেহেতু বস্তু সুতাকে নিচের দিকে বল প্রয়োগ করতেছে, সুতা বস্তুকে কোন দিকে বল প্রয়োগ করবে? করে উপরের দিকে।
বুঝছো? শিওর? নাইস। আচ্ছা এবার দেখো এই পয়েন্টটা সুতার উপর উপরের দিকে টান বল প্রয়োগ করতেছে, তাহলে সুতা এই পয়েন্টের উপর কোন দিকে টান বল প্রয়োগ করবে? নিচের দিকে। বুঝছো? এখানে এতগুলা ফোর্স আছে এখানে, ঠিক আছে? এই দুইটা ফোর্স কার উপর কাজ করতেছে? সুতার উপর। এই ফোর্সটা কার উপর কাজ করতেছে? বস্তুর উপর। এই ফোর্সটা কার উপর কাজ করতেছে? এই পয়েন্টের উপর। বুঝছো? ঠিক আছে, প্যাচ লাগবে। এই দুইটা ফোর্সই সুতার উপর, এইটা কাজ করতেছে বস্তুর উপর, এইটা কাজ করতেছে পয়েন্টের উপর। হ্যাঁ, এই দুইটা হলো প্রতিক্রিয়া বলের কারণে তৈরি হয়েছে, এই দুটো কি অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বল। বুঝছেন? শিওর একদম? ওকে। এটুক নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি? বুঝতে পারছি, বলেন বলেন। এটুক নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি? বুঝতে পারছি। বলেন বলেন বলেন, ভাইকে একটু জানাই দেন কারো কোনো ঝামেলা আছে কিনা। বলো 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 বলো। এই কারো কোনো ঝামেলা আছে নাকি? সবাই বুঝতে পেরেছো বলো তো? এটুক হলে আমরা তাহলে পুলিতে চলে যেতে পারি আই গেস। আমরা এখন আছি পুলি শিখবো, পুলির ম্যাথ, কপি কলের ম্যাথ, কপা কোপ খেলা হবে। চলো বাচ্চারা বলো আমাকে, হে হে হে, বলো 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 বলো। আচ্ছা আরেকবার রিপিট করিতে হইবে। আচ্ছা ঠিক আছে, আরেকবার রিপিট করিতে হইবে। পিভিসি কে শোনান ভাই একটা, মাথায় আসে না ভাই, মাথায় আসে না। আচ্ছা ভিতরে বসে ক্লিয়ার, ওকে নাইস নাইস ভাই। আবার আচ্ছা ঠিক আছে, আবার আবার। আচ্ছা চলো দেখো, শোনো আমি আরেকবার আঁকি জিনিসটা, আরেকবার আঁকি। এখানে 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 আরেকবার আঁকতেছি। ওকে ওকে ভাই, আবার চলো দেখো। এই এই ঠিক আছে, একটা সুতা দিয়ে একটা বস্তুকে বেঁধে দিছো, ঠিক আছে? আচ্ছা এই বস্তু কি করবে? সুতার উপর একটা বল প্রয়োগ করবে। এই পয়েন্টটাও কি করবে বলো? সুতার উপর একটা বল প্রয়োগ করবে। যেমন আমি যেখানে দেখাইছিলাম, যখন এইভাবে আমি দুই পাশ থেকে বেঁধে দিচ্ছি, এটার উপর দুইটা বল কাজ করছে। দেখো নিচের দিকে একটা, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, উপরের দিকে একটা, ঠিক আছে? সো এই বস্তু কি করবে? সুতার উপর নিচের দিকে একটা টান বল দিবে। আবার এই অবজেক্ট কি করবে? সুতার উপর একটা উপরের দিকে টান বল দিবে, ঠিক আছে? এই দুইটা বলই কার উপর কাজ করতেছে? সুতার উপর। দুইটা বলই কার উপর কাজ করতেছে? সুতার উপর, ঠিক আছে? সেরকম সুতার উপর কয়টা টান বল কাজ করে? দুইটা টান বল। যখন একটা সুতা টান টান হয়ে থাকে তখনই তার উপর কয়টা টান বল কাজ করে বলো তো? দুইটা টান বল কাজ করে। যখনই একটা সুতা টান টান হয়ে থাকে তখনই তার উপর কয়টা টান বল কাজ করে? দুইটা টান বল কাজ করে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা লাইন লিখছি, কোনো একটা বল কখনোই তার প্রতিক্রিয়া বল ছাড়া এক্সিস্টই করতে পারে না। প্রত্যেকটা ফোর্সের একটা রিয়াকশন ফোর্স থাকবে। তাহলে যেহেতু এই বস্তু সুতার উপর নিচের দিকে একটা টান বল দিচ্ছে, বস্তু সুতার উপর নিচের দিকে একটা টান বল দিচ্ছে, তাহলে সুতা বস্তুর উপর কি করবে? উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে। আমরা জানি প্রতিক্রিয়া বলের মান হয় সমান এবং দিক হয় বিপরীত। তাহলে সুতা বস্তুর উপর যে প্রতিক্রিয়া বলটা দিবে সেটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে, এবং মান হবে একদম এক্স্যাক্টলি সেম টান বলের সমান। ওকে, আবার একইভাবে এই পয়েন্টটা সুতাটাকে উপরের দিকে টি বলে টানতেছে, এই পয়েন্টটা সুতাটাকে উপরের দিকে টি বলে টানতেছে, ঠিক আছে? পয়েন্টটা কি করতেছে? সুতাটাকে উপরের দিকে টি বলে টানতেছে। তাহলে সুতাটা কি করবে? পয়েন্টটাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। কতখানি প্রতিক্রিয়া বল? কতখানি প্রতিক্রিয়া বল? সমমানের কিন্তু বিপরীতমুখী, ঠিক আছে? তাহলে এই যে এই দুইটা টান বল, এটা কার মধ্যে কাজ করতেছে? সুতার মধ্যে। এবং এইটা কার উপর? এটা বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বল, এটা ওই পয়েন্টটার উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বল। সো এখানে টোটাল এতগুলো ফোর্স আছে, সেটাই তোমাকে দেখানো হয়েছে। এবার বুঝতে পেরেছো নাকি এখনো সমস্যা আছে? এবার কি আমরা একটু বুঝতে পেরেছি? এবার কি আমরা একটু বুঝতে পেরেছি? সামাজিক কাজ কিন্তু কমিয়ে গিয়েছে। আপনারা যদি আমাকে সহায়তা না করেন আমি কিভাবে আগাই বলেন? একটু কষ্ট করে যে ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া লাগবে, একটু কষ্ট করে যে ওদেরকে জানানো লাগবে যে ক্লাস হচ্ছে, একটু আসার জন্য। তাহলে আমরা সবাই মিলে একসাথে যে ক্লাসটা করতে পারবো, তখন তো আমিও পরে অনেক মজা পাবো। আচ্ছা ভাইয়া নিচের দিকে এমজি কাজ করবে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা এই অবজেক্টটার উপর কাজ করবে, এটা তো অবশ্যই করবে, এমজি তো কাজ করবে, ঠিক আছে? আমি জাস্ট এখানে যে টান বলগুলো সেগুলো দেখাইতেছিলাম। ওকে, এমজি কাজ করবে, হ্যাঁ সেটা তো কাজ করবে, সেটা তো অলওয়েজ কাজ করবে। আচ্ছা এমজি না হলে তো আর ওই বস্তু ওই সুতার উপর টান বল প্রয়োগ করতে পারতো না, ঠিক আছে? আচ্ছা ওকে জি ভাই, ওকে। আই হোপ আপনারা একটু সামাজিক কাজে আমাকে সহায়তা করবেন, একটু করিয়েন, তাহলে আমরা একসাথে একটু আগাইতে পারবো, ঠিক আছে? এটুকু হয়েছে, তাহলে কি আমরা কপি কলে যেতে পারি? যদি পারমিশন দেন তাহলে ভাই কপি কলের দিকে আগাবো। চলেন চলেন, আজকে আমরা কপি কল শিখবো। অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিউটনিয়ান মেকানিক্স থেকে। চলো সাইডে লেখো অ্যাডমিশন, অ্যাডমিশন, কপি কল লিখে আগে লেখো অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, টু বি ভেরি প্রিসাইজ অ্যাডমিশন, ঠিক আছে? আচ্ছা সো আমরা আজকে কি শিখবো? কপি কল বা পুলির ম্যাথ। কি শিখবো? কপি কল বা পুলির ম্যাথ। আচ্ছা
কপিকল বা পুলি কি জিনিস ভাই? কপিকল বা পুলি কি জিনিস? তোমরা ওই যে ইয়াতে গ্রামের বাড়িতে কি বলে, ওই যে দেখছো না, ওই যে কুয়া থেকে পানি উঠায়, আমি বাম হাতটা নাড়াইতে পারতেছি না, নাহলে একসাথে তালে তালে ডাইচে নেচে দেখাতাম পুলি কেমনে কাজ করে। যে এমনি এমনি করে পানি উঠায়, দেখছো না, দড়ি দিয়ে বাইধা এই পাশ থেকে, দেখছো তো নাকি? দেখছো না বলো? এই যে যেখানে একটা গোল্লা থাকে না, যে গোল্লাটার মধ্যে সুতাটা পেঁচানো থাকে, এই যে এই পাশ থেকে পানিটা উঠে, এই যে গোল্লাটা, এটাকে আমরা বলি হলো কপিকল। কি বলি? কপিকল বা পুলি। ঠিক আছে? ওই যে গোল্লাটার মধ্যে সুতাটা পেঁচানো থাকে, হ্যাঁ, এই পাশ থেকে কি করে বলতো? মানুষ টানে, মানুষ টানে, আর এই পাশ থেকে কি হয়? পানি উঠে। কি হয়? পানি উঠে। ঠিক আছে? এই যে গোল্লাটার মধ্যে বাঁধানো থাকে সুতাটা, ওটাকে আমরা কি বলি? কপিকল বা পুলি। ঠিক আছে? এখন ভাইয়া, কপিকল বা পুলির কি কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ, কপিকল বা পুলির একটা বিশেষত্ব আছে। ঠিক আছে? তোমরা যারা স্থিতিবিদ্যা পড়েছো, ম্যাথমেটিক্সে, গণিতে, তারা হয়তো বা জানো যে একটা সুতার মধ্যে যদি একটা বস্তুকে মুক্তভাবে ঝুলাই দেওয়া হয়, একটা বস্তুকে মুক্তভাবে ঝুলাই দেওয়া হয়, তাহলে সুতার প্রত্যেকটা বিন্দুতে টান বল সেম থাকে। সুতার প্রত্যেকটা বিন্দুতে কি থাকে? টান বল সেম থাকে। আর যদি মুক্তভাবে না ঝুলিয়ে এখানে গিট দিয়ে ঝুলাই দেওয়া হয়, তখন টান বল দুই পাশে ভ্যারি করে। জানি না এটা? যদি একটা বস্তুকে মুক্তভাবে সুতার মধ্যে ঝুলাই দেওয়া হয়, তখন সুতার প্রত্যেকটা পয়েন্টে কি থাকে? টেনশন ফোর্স বা টান বল একদম সেম থাকে। বাট যদি যদি মুক্তভাবে না ঝুলিয়ে এমনি করে গিট বেঁধে ঝুলাই দেওয়া হয়, তখন আর টান বল সেম থাকে না, দুই পাশে কি করে? ভ্যারি করে। এখানে আমার যে কপিকলের মধ্যে এখানে কোনো গিট নাই, হ্যাঁ, এখানে যে সুতাটাকে পেঁচানো হয়েছে, একদম ফ্রিলি বেঁধে দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি পাশ থেকে টানবে, পাশ থেকে সুতা খালি ছাড়ে। বুঝতে পারছো? এখানে কোনো গিট টিট কিছু নাই, কোনো প্যাচ মানে কোনো ইয়া নাই, এরকম নাই যে টান বল ভ্যারি করবে, এরকম কিছু নাই। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, কপিকলের মধ্যে যে সুতাটা ব্যবহার করা হয়, কপিকলের মধ্যে যদি সুতা ব্যবহার করা হয়, সেই সুতার প্রত্যেকটা পয়েন্টে টান বলের মান থাকবে সেম। কি বললাম? কপিকলের সুতার ক্ষেত্রে সুতার প্রত্যেকটা পয়েন্টে, খালি এই লাইনটা মনে রাখলেই হবে, পয়েন্টে টান বলের মান সেম থাকবে। টান বলের মান সেম থাকবে। কি বললাম? টান বলের মান কি থাকবে? সেম থাকবে, আর কিচ্ছু না। সুতার প্রত্যেকটা পয়েন্টে টান বলের মান কি থাকবে? সেম থাকবে। খালি এটা মাথায় রাখেন, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করেন রাসেল ভাই, এইটুক মনে রাখলেই হবে। কপিকলের ক্ষেত্রে সুতার প্রত্যেকটা পয়েন্টে টান বলের মান সেম থাকবে, ডিরেকশন আমরা আমাদের মতো বের করে নিব, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এটা একটু কষ্ট করে মাথায় রাখেন, সুতার প্রত্যেকটা পয়েন্টে টান বলের মান কি থাকবে? সেম থাকবে, আর কিচ্ছু না। ঠিক আছে? ওকে, চলো লেখো কেস 1। লেখো কেস 1, লেখো লেখো লেখো। কেস 1, আমরা সবচেয়ে বড় কেসটা শিখব। একটা কেস দিয়ে যাবতীয় সকল কপিকল সলভ হবে। জাস্ট একটা। কয়টা? একটা একটা একটা। লেখো কেস 1। কেস 1। ঠিক আছে? এই আমাদের কপিকল, এই হেলানো তল, হেলানো তল। আচ্ছা, হেলানো তলের এই পাশটা কি করছে? আলফা কোণ তৈরি করছে। এই পাশটা কি করছে? বিটা কোণ তৈরি করছে। ঠিক আছে? হেলানো তলের এই সাইডটা কত কোণ তৈরি করছে? আলফা কোণ তৈরি করছে। এই সাইডটা কত কোণ তৈরি করছে? বিটা কোণ তৈরি করছে। আচ্ছা, এখানে একটা বস্তু রাখা যার ভর m1 কেজি, এখানে একটা বস্তু রাখা যার ভর m2 কেজি। কত কেজি? m2 কেজি। এরা একটা কপিকলের মাধ্যমে সুতা দ্বারা যুক্ত আছে, একটা কপিকলের মাধ্যমে সুতা দ্বারা যুক্ত আছে, এবং তোমাকে বলে দিয়েছে m1 ইজ গ্রেটার দ্যান m2। তার মানে এই বস্তুটার ভর এই বস্তুটার চেয়ে বেশি। যখন এই বস্তুর ভর এই বস্তুর চেয়ে বেশি হবে, তখন কি হবে জানো? পুরা সিস্টেমটা এই দিকে নেমে আসবে। যখন এই বস্তু এই দিকে নেমে আসবে, এই বস্তু তখন এই দিকে উঠে আসবে। এই বস্তু যখন এই দিকে নেমে আসবে, এই বস্তু তখন এই দিকে উঠে আসবে। এখন কথা হলো, এরা কি একই বেগে বা একই ত্বরণে উঠবে? হ্যাঁ, এরা একই ত্বরণে উঠে আসবে। কেন ভাইয়া? ট্রেনের বগির কথা চিন্তা করো, একটা বগির সাথে আর একটা বগি কি থাকে? কানেক্টেড থাকে, রাইট? সো প্রথম বগিটা যদি 2 মিটার পার সেকেন্ড বেগে যায়, সেকেন্ডটাও কি 2 মিটার পার সেকেন্ড বেগে যেতেই বাধ্য, থার্ডটাও 2 মিটার পার সেকেন্ড বেগে যেতে বাধ্য, কারণ এরা ইন্টার কানেক্টেড। এখানে সুতা আমরা সংকোচনশীল বা সম্প্রসারণশীল চিন্তা করতেছি না, সুতাটা ধরো প্রসারিত হইতে পারে না। সো এইটা যে ত্বরণে নিচে নামবে, ও কি হবে? একই ত্বরণে উপরে উঠে আসবে। বুঝলেন?
এই 1 নাম্বার অবজেক্ট বা 1 নাম্বার বস্তুটা যত ত্বরণে এই দিকে নিচে নামবে, ও নিচে নামলে কি ও নিচে নামবে না, ও নিচে নামলে তো ও উপরে উঠে আসবে। আবার ও যদি নিচে নামে তখন আবার কি ও উপরে উঠে আসবে। বুঝছো, যে কোনো একজন নিচে নামবে এবং সে কি টেনে আর একজনকে উপরে উঠাবে। বুঝছো, যে কোনো একজন নিচে নামবে আর সে কি করবে আর একজনকে টেনে উপরে উঠাবে। যেহেতু এই বস্তুর ভর বেশি, তাহলে নিচে নামবে কে বলেন তো? কোন মহাশয় নিচে নামবে? ও নিচে নামবে। ও যদি এ ত্বরণে এই পাশে নিচে নামে, ও কি করবে? টেনে ওকে এই দিক বরাবর উপরে উঠাবে। কত ত্বরণে? একই ত্বরণে। কত ত্বরণে? একই ত্বরণে। তাহলে আমরা ধরে নিলাম এই m1 ভরের বস্তুটা এ ত্বরণে এই দিক বরাবর নিচে নামতেছে। তাহলে একই সাথে m2 ভরের বস্তুটাও কি হবে বলতো? এ ত্বরণে এই দিক বরাবর উপরে উঠবে। বুঝতে পেরেছো আমার কথা? শিওর, একদম নাইস। এখন আমরা দেখব যে প্রত্যেকটা বস্তুর উপর কতখানি বল কাজ করতেছে। খেয়াল করো, একটা সুতা না, একটা সুতা আছে তো এখানে, একটা সুতা আছে, রাইট? সুতার মধ্যে টান বল থাকবে না ভাই? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। ধরো এই দিক বরাবর একটা টান বল আছে এবং ধরো এই দিক বরাবর একটা টান বল আছে। বুঝছো? বুঝছো, এই টান বলটা কে দিছে? এই বস্তু সুতার উপর দিছে। এই টান বলটাকে দিছে, এই বস্তু সুতার উপর দিছে। আচ্ছা, বস্তু যদি সুতার উপর টান বল প্রয়োগ করে তাহলে সুতা বস্তুর উপর বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। বস্তু যদি সুতার উপর টান বল দেয়, বস্তু যদি সুতাকে এই দিক বরাবর টি বলে টানে, দেখো বস্তু টানবে না, যাওয়ার সময় সুতাকে টেনে টেনে আনবে না? টানবে তো। আবার ও কি স্বেচ্ছায় উঠতে চাবে না? ওকে তো জোর করে উঠাচ্ছে, ওকে তো জোর করে উঠাচ্ছে। যেহেতু ওকে জোর করে উঠাচ্ছে, ও কি চাবে? সুতাকে টেনে ধরে রাখতে। না আমি উঠবো না। ও কি উঠতে চায়? না, ওটা তো জোর করে উঠাইতেছে। ও কি কোনো বস্তু কি একা একা উপরের দিকে উঠতে চায়? না, প্রত্যেকটা অবজেক্টই নিচের দিকে নামতে চায়। কেন নিচের দিকে নামতে চায়? বিভব শক্তিকে মিনিমাম করার জন্য। এই জগতের প্রত্যেকটা বস্তু সাম্যাবস্থায় থাকতে চায়। সাম্যাবস্থায় থাকা মানে মিনিমাম পটেনশিয়াল এনার্জি নিয়ে থাকা। আমাদের মহাবিশ্বের প্রত্যেকটা অবজেক্ট চায় মিনিমাম পটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে অথবা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকার জন্য। এবং যত উপরে উঠবে তার মধ্যে অর্জিত বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ফোর্স সেটা কি হবে? বৃদ্ধি পেয়ে থাকবে। সেটা কেউই চায় না। তাই প্রত্যেকটা অবজেক্টই নিচের দিকে নামতে চায়। বুঝছো কেন? পটেনশিয়াল এনার্জি মিনিমাম রাখার জন্য। সো একইভাবে এই অবজেক্ট কোনোদিনও উপরে উঠতে চাবে না। ও সারা জীবন চাবে কোন দিকে নামার জন্য? নিচের দিকে নামার জন্য। তাহলে ওকে জোর করে উপরে উঠানো হচ্ছে না, তাই না? ও কি চাবে? নিচের দিকে থাকার জন্য। তখন ও কি করবে? সুতার উপর একটা টান বল কাজ করবে। বুঝছো? বুঝছো, সুতার উপর একটা কি করবে? টান বল প্রয়োগ করবে। বুঝছো? তাহলে এই বস্তু সুতার উপর একটা টান বল প্রয়োগ করতেছে, একই সাথে এই বস্তু সুতার উপর কি করতেছে? একটা টান বল কাজ করতেছে, প্রয়োগ করতেছে। এখন বস্তু যদি সুতার উপর টান বল প্রয়োগ করে, সুতা বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দিবে না? দিবে। প্রতিক্রিয়া বলের মান সমান দিক বিপরীত। তাহলে এই সুতা বস্তুর উপর কতখানি টান বল দিবে? টি মানেরই টান বল দিবে, কিন্তু উল্টা দিকে দিবে। বুঝছো? এটা কার উপর কাজ করতেছে? বস্তুর উপর। এটা কার উপর কাজ করতেছে? সুতার উপর। একইভাবে এই বস্তু এই সুতাকে টি বলে টানতেছে, তাহলে সুতা বস্তুর উপর একটা টান বল দিবে না? দিবে। কোন দিকে দিবে? উল্টা দিকে, কিন্তু সমমানের। বুঝছো আমার কথা? এই যে এই দুইটা কিন্তু আমার সুতার উপর কাজ করতেছে, সুতার উপর কাজ করতেছে। এবং এরা যেহেতু একই বস্তুর উপর কাজ করতেছে, এরা পরস্পরকে নাকচ করে দিবে। বাট এইটা আর এইটা, এরা কি একই বস্তুর উপর কাজ করতেছে? না, এইটা সুতা প্রয়োগ করছে বস্তুর উপর, সো এটা কাজ করতেছে প্রথম বস্তুর উপর। এইটা সুতা প্রয়োগ করছে দ্বিতীয় বস্তুর উপর, সো এটা কাজ করতেছে দ্বিতীয় বস্তুর উপর। এরা তো দুইটা সেপারেট অবজেক্টের উপর কাজ করতেছে। ঠিক আছে, এদের মান সমান, এদের দিক বিপরীত, কিন্তু লব্ধি এখানে শূন্য হবে না। কেন? কারণ এইটা কাজ করতেছে প্রথম বস্তুর উপর, এটা কাজ করতেছে দ্বিতীয় বস্তুর উপর। এই দুইটার লব্ধিও শূন্য হবে না। কেন? কারণ এটা কাজ করতেছে প্রথম বস্তুর উপর, এটা কাজ করতেছে সুতার উপর। এই দুইটার লব্ধিও শূন্য হবে না। কেন? কারণ এটা কাজ করতেছে সুতার উপর, এটা কাজ করতেছে দ্বিতীয় বস্তুর উপর। লব্ধি তখনই বের করা সম্ভব যখন একাধিক ফোর্স একই অবজেক্টের উপর কাজ করে। এই দুইটাই সুতার উপর কাজ করতেছে, এর জন্য তুমি লব্ধি বের করতে পারবা। অন্য কোনোটার লব্ধি তুমি এখানে বের করতে পারবা না। শুধুমাত্র এই দুইটারই লব্ধি বের করা সম্ভব, কারণ এরা দুইজন একই অবজেক্টের উপর কাজ করতেছে। অন্য কোনো কাপল নাও তুমি, দেখো কোনোটা একই অবজেক্টের উপর কাজ করে কিনা? একটাও কাজ করবে না। শুধুমাত্র এই দুইটাই একই অবজেক্টের উপর কাজ করবে। সেই ক্ষেত্রে তুমি অবশ্যই একটা রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারো, এন্ড দ্যাট উইল কাম জিরো, দ্যাট উইল কাম আউট জিরো। ওকে, আচ্ছা
বাট এই দুইটা ফোর্স কিন্তু থেকে যাবে। এটা কার উপর কাজ করবে? প্রথম বস্তুর উপর। এটা কার উপর কাজ করবে? দ্বিতীয় বস্তুর উপর। সো যেহেতু এগুলো থাকতেছে না, আমি এগুলোকে মুছে দিচ্ছি। এগুলোকে আমি কি করতেছি? মুছে দিচ্ছি। এটা তো লব্ধি আমার তৈরি করেই ফেলবে, সো এদেরকে মুছে দিচ্ছি। থেকে যাচ্ছে কোনটা কোনটা? দেখো যে এই টান বলটা থেকে যাচ্ছে, যেটা কাজ করতেছে প্রথম বস্তুর উপর, এবং এই টান বলটা থেকে যাচ্ছে, যেটা কাজ করছে কার উপর? দ্বিতীয় বস্তুর উপর। বুঝছো? কোনো সমস্যা আছে? নাই? শিওর, ভালো। আচ্ছা, এখন দেখো এই বস্তুর উপর একটা অভিকর্ষ বল কাজ করবে না? কতখানি? m1g। কোন দিকে? নিচের দিকে। এই বস্তুর উপর একটা অভিকর্ষ বল কাজ করবে না? কতখানি? m2g। কোন দিকে? নিচের দিকে। কোনো সমস্যা? একদমই নাই। গুড। এখন এই তলের উপর একটা লম্ব আঁকো। এই তলের উপর একটা লম্ব আঁকো। এটা কোন তলের উপর লম্ব? এটাই যে এই তলটার উপর পারপেন্ডিকুলার একটা লাইন বা অর্থোগোনাল একটা লাইন, মানে লম্ব। এই তলের উপর অর্থোগোনাল একটা লাইন, লম্ব। একই সাথে এই তলের উপর একটা লম্ব আঁকো। আঁকছো? কোনো সমস্যা আছে? এটা কার উপর লম্ব? এই তলের উপর লম্ব। এটা কার উপর লম্ব? এই তলের উপর লম্ব। ঠিক আছে, ভালো। এটা 90 ডিগ্রি না? এটা তো 90 ডিগ্রি, বোঝাই যায়, তাই না? আচ্ছা, ভালো। এটা যদি আলফা হয়, এটা যদি 90 হয়, এটা কত হবে? 90 মাইনাস আলফা। এটা যদি আলফা হয়, এটা যদি 90 হয়, এটা কত হবে? 90 মাইনাস আলফা। বুঝা যায়? শিওর, ভালো। একই সাথে এটাও তো 90। এটা যদি 90 হয়, এটা যদি বিটা হয়, এটা কত হবে? 90 মাইনাস বিটা। বুঝতে পারি? এটা কত হবে? 90 মাইনাস আলফা। এটা কত হবে? 90 মাইনাস বিটা। এখন চিন্তা করো, তুমি এটা কি আঁকছো? লম্ব আঁকছো না ভাই? কি আঁকছো? কি রে ভাই? আচ্ছা ঠিক আছে, এটা কি আঁকছো? লম্ব আঁকছো না? লম্ব আঁকছো না? তার মানে কি এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তার মধ্যে এইটুক হলো 90 মাইনাস আলফা, তাহলে এইটুক কত? আলফা। বুঝো? এই টোটালটা 90 ডিগ্রি, তার মধ্যে এইটুক হলো 90 মাইনাস আলফা, তাহলে বাকি অ্যাঙ্গেলটুকু কত? আলফা। একই সাথে এটাও তো একটা লম্ব আঁকছো, টোটালটা কত? 90 ডিগ্রি। এইটুক হলো 90 মাইনাস বিটা, তাহলে এইটুক কত? বিটা। সো সহজ কথা এটাই বের করা দরকার ছিল আমাদের, যে এই অ্যাঙ্গেলটা হবে আলফা এবং এই অ্যাঙ্গেলটা কত হবে? বিটা। এন্ড আমরা আই গেস বের করেছি। কোনো সমস্যা আছে এখন? নাই, কোনো সমস্যা নেই। শাবাশ, ওকে। এখন দেখো m1g কে দুটো উপাংশে ভাগ করে দাও। এই বরাবর ওজনের উপাংশ কত হবে? m1g cos আলফা। এখন যদি কেউ বলো ভাই উপাংশ নিতে পারি না, তাইলে ভাই আমার কিছু করার নাই। উপাংশ যদি এত বড় হয়েও নিতে না পারো, তাহলে তো ঝামেলা। কি হবে এই বরাবর? m1g sin আলফা। ওই বরাবর আসো, ওইটাই আসো। এটা এই বরাবর হবে m2g cos বিটা, এবং এই বরাবর হবে m2g sin বিটা। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা আছে? জাস্ট আমরা বল টলকে ভাগ করতেছি। দেখো এই বরাবর একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, করুক। এই বরাবর একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, করুক। তল একটা প্রতিক্রিয়া বল দিবে। ঠিক আছে, ভালো। এখন হলো আসল জিনিসে আসো। এইবার আসো আসল জিনিসে। এবার আমরা সমীকরণ বের করব। এই সমীকরণ দিয়েই তোমার সলভ করা লাগবে এই কপি কলের যে কোনো ম্যাথ। একটা সমীকরণ দিয়ে যে কোনো কিছু সলভ হবে। ঠিক আছে, ওকে, ভালো। আমি তোমাকে প্রশ্ন করলাম, প্রথম যে বস্তুটা তার উপর কতগুলা বল কাজ করতেছে? প্রথম যে বস্তুটা তার উপর কতগুলা বল কাজ করতেছে? তুমি বলবা একটা বল, দুইটা বল, তিনটা বল, চারটা বল। অথবা তুমি বলবা একটা বল, দুইটা বল, তিনটা বল। এইটা বললে এই দুইটা বলা যাবে না, এই দুইটা বললে এইটা বলা যাবে না, কারণ তুমি এই ফোর্সটাকে ভাগ করে দুইটা সেপারেট ফোর্স পাইছো, দুইটা উপাংশ পাইছো। সো যখন তুমি এইটা বলবা তখন আর আলাদা করে দুইটা বলা যাবে না, যখন এই দুইটা বলবা তখন আর আলাদা করে এটা বলা যাবে না। যে কোনো একটা জায়গায় যেতে হবে, হয় এই দুইটাকে বলতে হবে অথবা এটাকে বলতে হবে। সো আমি উপাংশে যাচ্ছি, উপাংশে যেহেতু ভাগ করছি, সো আমি উপাংশ দিয়ে বলবো। সো তখন কিন্তু এটা কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকবে না। যখন একটা ভেক্টরকে তুমি উপাংশ ভাগ করে দিবা, তখন ওই ভেক্টরের কোনো নিজস্ব অস্তিত্ব আর থাকবে না। ঠিক আছে, সো আমি কি করতেছি, এই ভেক্টরটা m1g যেটা, এটাকে দুইটা উপাংশে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, সো তখন আর কিন্তু ওর কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকবে না। ইউ গট ইট রাইট? গ্রেট। আচ্ছা, তাহলে দেখো এইটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে? একটা আমার রিয়াকশন ফোর্স, একটা আমার m1g cos আলফা, এইদিকে একটা m1g sin আলফা, এইদিকে একটা টান বল, এই তো। আচ্ছা, বস্তু কোন দিক গতিশীল ভাই? এই বস্তু কোন দিক গতিশীল? এই যে দেখো, এ ত্বরণে নিচের দিকে গতিশীল। আচ্ছা, এই এটা কেমন ত্বরণ? কেমন ত্বরণ? এই এটা হলো লব্ধি ত্বরণ। এটা কেমন ত্বরণ? লব্ধি ত্বরণ। ভাইয়া আপনি কেমনে বুঝলেন এটা লব্ধি ত্বরণ? আপনি কেমনে বুঝলেন এটা লব্ধি ত্বরণ? কোথাও তো বলা নাই এটা লব্ধি ত্বরণ। আপনি বুঝলেন কেমনে এটা লব্ধি ত্বরণ? শুনো, এই বস্তুর উপর একাধিক বল কাজ করছে না?
একাধিক বল যখন কোনো একটা অবজেক্টের উপর কাজ করে তারা মিলে কি করে, একটা লব্ধি বল তৈরি করে, এবং সেই লব্ধি বলের জন্য যে ত্বরণটা তৈরি হয় সেই ত্বরণেই বস্তু গতিশীল হয়। তো যখন তুমি বলতেছো প্রথম অবজেক্টটা আমার এ ত্বরণে গতিশীল, তার মানে এটা কি, ওর উপর যতগুলা বল কাজ করছে সবগুলা বল মিলে যে লব্ধি বলটা তৈরি করছে, সেই লব্ধি বল জড়িত যে ত্বরণটা আছে সেই ত্বরণে সে গতিশীল। সেটাকে তুমি কত ধরেছো, এ। তাহলে এটা অ্যাকচুয়ালি কেমন ত্বরণ, লব্ধি ত্বরণ। যদি এখানে একটা বল কাজ করতো তখন তুমি নর্মাল ত্বরণ লিখতে পারতা, বাট এখানে তো একটা ফোর্স কাজ করতেছে না, অনেকগুলা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? এর জন্য এটা কেমন ত্বরণ, লব্ধি ত্বরণ। এখন কথা হলো ভাইয়া এটা কোন বরাবর কাজ করতেছে, এটা কাজ করতেছে দেখো এই যে এই তল বরাবর। কোন বরাবর, এই তল বরাবর। যখন ত্বরণ আমার এই তল বরাবর কাজ করতেছে, এই তল বরাবর কাজ করতেছে, তখন এই তলের সাথে লম্বভাবে অবস্থিত বলগুলা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নাই। কেন দরকার নাই, এই বরাবর তো আমার আর আছে, এই বরাবর তো আমার mg cos থিটা আছে বা cos আলফা আছে, এগুলো নিয়ে আমি কেন চিন্তা করব না? কারণ তলের সাথে লম্বভাবে অবস্থিত বলগুলার এই তল বরাবর উপাংশ হবে শূন্য। কেমনে ভাইয়া, নাও এই তল বরাবর উপাংশ নাও, কত হবে, আর cos 90, cos 90 এর মান কত, 0। চলো এইটার এই তল বরাবর উপাংশ নাও, কত হবে, mg cos আলফা cos 90, মান কত, 0। এগুলার এই তল বরাবর কোনো উপাংশই নাই। যেহেতু এই বলগুলার তল বরাবর কোনো উপাংশ নাই, তাই তল বরাবর গতিতে এই বলগুলার কোনো ভূমিকাও নাই। কোনো একটা বলের লম্ব বরাবর গতিতে তার কোনো ভূমিকা থাকে না। সো এই বলগুলা আর m1g cos আলফা এগুলো কোন বরাবর কাজ করতেছে, তলের সাথে লম্ব বরাবর। যেহেতু তারা তলের সাথে লম্ব বরাবর আছে, তাই এদের সাথে যেহেতু তারা তলের সাথে লম্ব বরাবর আছে, তার জন্য তল বরাবর গতিতে এদের কোনো ভূমিকা থাকবে না। কোনো একটা ফোর্সের লম্ব বরাবর গতিতে তার কোনো ভূমিকা কখনোই থাকে না। তাহলে যেহেতু এরা তলের সাথে লম্ব, তাই তল বরাবর মোশনে এদের কোনো কন্ট্রিবিউশন বা ভূমিকা নাই। তাহলে এই তল বরাবর যে ত্বরণটা তৈরি হয়েছে এ, এটার জন্য কে কে দায়ী, m1g sin আলফা দায়ী এবং টান বল টি দায়ী। বুঝছো কি বলছি আমি, কে কে দায়ী, m1g sin আলফা দায়ী এবং টান বল টি দায়ী। এই দুইজন দায়ী, অন্য কেউ না। এরা না, কেন না, ও আর ও কেন না, কারণ ওরা তলের সাথে লম্ব বরাবর অবস্থিত। যারা তলের সাথে লম্ব বরাবর অবস্থিত তাদের তল বরাবর গতিতে কোনো ভূমিকাই নাই, কারণ এই বরাবর উপাংশ তাদের 0। তুমি উপাংশ বের করে দেখো cos 90 এর মান কত আসবে, 0 আসবে। চিন্তা করার দরকার আছে না। তাহলে এই যে মোশনটা যে মোশন বলতেছি, অ্যাক্সিলারেশন যেটা তৈরি হয়েছে, যে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনটা তৈরি হয়েছে বা লব্ধি ত্বরণটা তৈরি হয়েছে, সেটা কার কার জন্য তৈরি হয়েছে, কোন কোন বলের জন্য? একটা হলো m1g sin আলফা আর একটা হলো সুতার টান টি। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তাহলে এখন আসেন, যদি লব্ধি ত্বরণ আমার এ হয়, বস্তুর ভর কত, m1, আমরা কি জানি ত্বরণকে ভর দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, বল পাওয়া যায়। তাহলে m1a, এই যে m1a এটাকে কি বলবা, এ হলো লব্ধি ত্বরণ, তাকে ভর দ্বারা গুণ করলে কি পাবো, লব্ধি বল। কি পাবো, লব্ধি বল। বুঝতে পারছো? তাহলে এই m1 এটা কি, লব্ধি বল। কোন কোন বলের লব্ধি বল, দুইটা ফোর্স কাজ করতেছে, দুইটা ফোর্সের কন্ট্রিবিউশন আছে, একটা m1g sin আলফা আর একটা সুতার টান টি। বুঝতে পারছো? একটা m1g sin আলফা আর একটা সুতার টান টি। এই যে আমার যে লব্ধি বলটা m1a, এটা কোন দিক কাজ করতেছে, ত্বরণ যেদিকে কাজ করবে বলও সেদিকে কাজ করবে। ত্বরণটা কোন দিক কাজ করতেছে, নিচের দিকে। তাহলে এই লব্ধি বলটাও কোন দিক কাজ করতেছে, নিচের দিকে। বুঝছো, লব্ধি বলটা কোন দিক কাজ করতেছে, নিচের দিকে। কোন দুইটা বলের লব্ধি বল জানো, এই যে m1g sin আলফা যেটা কাজ করতেছে নিচের দিকে, আর সুতার টান যেটা কাজ করতেছে উপরের দিকে। একটা আছে আমার m1g sin আলফা যেটা কাজ করতেছে নিচের দিকে, আর একটা আছে সুতার টান যেটা কাজ করতেছে উপরের দিকে। এরা দুইজন মিলে একটা লব্ধি বল তৈরি করছে, যেটার মান m1a, যেটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। রাইট ভাই, দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, তাদের লব্ধি কেমনে বের করবা, বড়টা মাইনাস ছোটটা। দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, তাদের লব্ধি কেমনে বের করবা, বড়টা মাইনাস ছোটটা। কোনটা বড় কেমনে বুঝবো, লব্ধি যার দিকে কাজ করবে সেই হলো বড়। লব্ধি কার দিক কাজ করতেছে, m1g sin আলফার দিকে, তাহলে বড়কে m1g sin আলফা। তাহলে লব্ধি কেমনে বের করবা, বড়টা মাইনাস ছোটটা। এই আমাদের প্রথম সমীকরণ আমরা পেয়ে গেছি। এই প্রথম সমীকরণে অনেক ঝামেলা ছিল, আপনারা কি বুঝতে পারছেন নাকি সেটা আমার জানা দরকার অ্যাকচুয়ালি। আপনারা কি বুঝতে পারছেন এই প্রথম সমীকরণ বের করার সিস্টেম পোলাপান তো নাই হয়ে গেছে, যাই হোক, বাট আপনারা একটু বলেন আপনারা কি বুঝতে পারছেন কিনা। তো বোঝানোর চেষ্টা করছি, পেঁচায় ফেলছি নাকি আপনাদের, আবার আপনারা বুঝতে পারছেন কিনা বলেন একটু,
বলেন। হ্যাঁ, বলেন বলেন বলেন, আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই বলেন। একটু জানতে আগ্রহী। বুঝছি দাদা, নাইস, গুড, বুঝতে পেরেছি, নাইস, গুড, অবশ্যই বুঝতে পারছি, শাবাশ, ওকে। বাকিদের কি অবস্থা? ক্লিয়ার ভাইয়া, গুড গুড ভাইয়া, সিরিয়াসলি আজকে ফুল ক্লিয়ার টপিকটা। আচ্ছা, গ্রেট টু হিয়ার, গ্রেট টু হিয়ার। আচ্ছা সমাজ, আচ্ছা ওকে, একটু সামাজিক কাজে লেগে পড়েন যদি পারেন আর কি, তাহলে আমার জন্য একটু ভালো হয়। ঠিক আছে, তাহলে আমার জন্য একটু ভালো হয়। ওকে, আচ্ছা ওকে ভাই, একজন তো একটা প্রশ্নই করে দিছো ভাই, একটা জিনিস পড়াচ্ছি এর মাঝে আমি কেমনে একটা প্রশ্ন সলভ করবো ভাইয়া, এটা শেষ হোক আগে। বস অনেকদিন পর আপনার ক্লাসে, ধন্যবাদ বস, ধন্যবাদ ধন্যবাদ আসার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে চলেন আমরা একটু আগাই। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়েছে। সো প্রথম যে সমীকরণটা সেটা আমরা পেয়ে গেছি। এই সমীকরণটাকে একটু আমি একটা সাইডে লিখতে চাই, উপরে লিখে রাখি বড় জোর, বা এই যে এই জায়গাটায় লিখে রাখি, এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা আমরা আমাদের প্রথম সমীকরণটা লিখে রাখি, যেটা আমরা পাইছি প্রথম বস্তুর জন্য, রাইট? m1a is equals to m1g sin alpha minus t। সো আমরা আমাদের প্রথম সমীকরণ পেয়ে গেছি। চলো এবার আমরা সেকেন্ড সমীকরণের দিকে যাব। ওকে, আচ্ছা এখন আমাকে একটা কথা বলো। এখন দেখো দ্বিতীয়টার জন্য খুবই ইজি হবে। ঠিক আছে, দ্বিতীয় বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? চারটা। এইটা 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 এইটা, রাইট? তার মধ্যে দেখো দ্বিতীয় বস্তুটা কোন তলে গতিশীল, কোন তলে, যে এ ত্বরণটা কোন বরাবর কাজ করতেছে? এই তল বরাবর। কোন বরাবর? এই তল বরাবর, রাইট? তাহলে এই তলের সাথে যে লম্ব বলগুলো আছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করারই দরকার নাই, কারণ তল বরাবর মোশনে বা অ্যাক্সিলারেশনে তাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। সো এইটা নিয়ে আমাদের চিন্তা বাদ, এইটা নিয়েও আমাদের চিন্তা বাদ, কারণ তল বরাবর গতিতে এদের কোনো ভূমিকা নাই। তল বরাবর এদের বলের উপাংশ কত? শূন্য। তাহলে এই যে মোশনটা তৈরি হয়েছে, এই যে অ্যাক্সিলারেশনটা তৈরি হয়েছে, এটা কি ত্বরণ? লব্ধি ত্বরণ না? এ কি ত্বরণ রে? এ কি ত্বরণ? লব্ধি ত্বরণ, রাইট? m1a যেটা ছিল এটা ছিল এই বস্তুর উপর লব্ধি বল। তাহলে এই বস্তুর লব্ধি ত্বরণকে এই বস্তুর ভর দ্বারা যদি আমি গুণ করি, এই বস্তুর লব্ধি ত্বরণকে এই বস্তুর ভর দ্বারা যদি আমি গুণ করি, তাহলে কি পাবো? এই বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। এই লব্ধি বলটা কে কে তৈরি করেছে? দুইটা ফোর্সের কন্ট্রিবিউশন আছে, একটা হলো সুতার টান টি, আর একটা হলো m2g sin বিটা, আর একটা কি m2g sin বিটা। এই দুইজন মিলে কি করবে? এই দুইজন মিলে কি করবে বলতো? এখানে লব্ধি বল তৈরি করবে। সেটার মান কত? m2a। আগের বার তো ভাই m1a ছিল, কারণ এটার ভর m1 ছিল, এবার তো এটার ভর m2, তার জন্য m2a। তাহলে এই যে আমাদের যে লব্ধি বলটা তৈরি হয়েছে m2a, কে কে মিলে তৈরি করেছে? ও আর ও। দুইটা পরস্পর বিপরীতে কাজ করতেছে না? দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীতে কাজ করে তাদের লব্ধি বল কোন দিক কাজ করে? বড়টার দিকে। এবং লব্ধি কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। বলতো এখানে লব্ধিটা কোন দিক কাজ করতেছে? লব্ধি ত্বরণ যেদিকে, লব্ধি বলও সেই দিকে। দ্যাট মিনস লব্ধি বলটা কাজ করতেছে এই দিকে। লব্ধি বলটা কোন দিক কাজ করতেছে ভাইয়া? লব্ধি বলটা কাজ করতেছে এই দিকে। তার মানে অবশ্যই আমার টান বলটা বড়। খেয়াল করো, এই যে এই বরাবর একটা ফোর্স আছে টান বল, এই বরাবর একটা ফোর্স আছে m2g sin বিটা, রাইট? এদের লব্ধি বলটা কাজ করতেছে এই দিকে m2a। তাহলে বড় কোনটা বলেন তো? আপনি বলেন, ভেক্টর তো পড়ে আসছেন, অবশ্যই এইটা বড়, এটা ছোট, কারণ লব্ধিটা বড়টার দিকেই কাজ করবে যখন পরস্পর বিপরীতে ভেক্টর কাজ করে। লব্ধি কেমনে বের করব? বড়টা মাইনাস ছোটটা। তাহলে t মাইনাস m2g sin বিটা পেয়ে গেছে আমাদের 2 নম্বর সমীকরণ। হয়েছে? 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি তো? শিওর তো? আচ্ছা ভালো। এবার জাস্ট আমরা একটা সমীকরণ বের করব। এই হলো আমাদের 1 নাম্বার, ওই হলো আমাদের 2 নাম্বার। চলো 1 আর 2 যোগ করে দিবা, আর কিচ্ছু না। খালি কি করবা? 1 আর 2 যোগ করে দিবা, খেলা এখানেই শেষ। অনেক কষ্ট করছো, যারা ধৈর্য ধরে বুঝছো অসংখ্য ধন্যবাদ। তোমার পড়া এতক্ষণে সার্থক হয়ে যাওয়ার কথা। এটা বুঝলে পুলির আর কোনো ঝামেলা হবে না। দেখো এখানে মাইনাস টি প্লাস টি, এইটা কি হবে? কাটাকাটি চলে যাবে, থাকবে কে? m1g sin আলফা প্লাস মাইনাস m2g sin বিটা। m2g, আমি এটা মুছে দিই একটু, m2g sin বিটা। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটাকে কমন নেই, m1 প্লাস m2, ওই পাশে যদি জিটাকে কমন নেই, তাহলে m1 sin আলফা মাইনাস m2 sin বিটা আচ্ছা ইন্টু জি। আমি জিটাকে কমন নিয়েছি, ভাগ দিই নেই কিছুকে। এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমার ত্বরণের সরি ঠিক আছে না? এখন ঠিক আছে, আই গেস এখন ঠিক আছে। হালকা একটু ইন্টারাপ্টেড হয়েছিল, বাট আই গেস এখন ঠিক আছে। আচ্ছা
দেখো এখানে কি করেছি, এটাকে কমন নিয়েছি তাহলে m1 প্লাস m2 আসছে, আর এখানে কি করেছি জিটাকে কমন নিয়েছি তাহলে m1 সাইন আলফা মাইনাস m2 সাইন বিটা আসছে। দেন জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসছি, ভাগ করে দিছি, তাহলে আমার ত্বরণের যে জেনারেল সমীকরণ তাহা বের হইয়া গিয়াছে, তাহা বের হইয়া গিয়াছে। ভাইয়া এই যে জিনিসটা বের করলাম এটা কি, এইটাকে কখনো কখনো বলবে সিস্টেমের ত্বরণ, কখনো কখনো বলবে প্রথম বস্তুর ত্বরণ, কখনো কখনো বলবে দ্বিতীয় বস্তুর ত্বরণ, তিনটাই সঠিক। প্রথম বস্তু যে ত্বরণে মুভ করবে সেকেন্ড বস্তু বা সেকেন্ড অবজেক্টও একই অ্যাক্সিলারেশনে মুভ করবে, এবং এটাকেই আমরা পুরো সিস্টেমের ত্বরণও বলতে পারি। কেন? কারণ পুরো সিস্টেমটাই এই ত্বরণে মুভ করবে। সো যখনই তোমাকে কপি কলের ম্যাথ দিয়ে বলবে যে সিস্টেমের ত্বরণ বের করো, সিস্টেমের এই বের করো, ওই বের করো, সব কিছুই একটা সমীকরণের মধ্যেই আছে, যাবতীয় সব কিছু এই একটা সমীকরণের মধ্যেই আছে। এই একটা সমীকরণ দিয়েই কপি কলের যে কোনো ম্যাথ বের করা সম্ভব, যে কোনো ম্যাথ সলভ করা সম্ভব। জাস্ট আপনি এই জিনিসগুলো মনে রাখেন কেমনে করে সমীকরণটা ফর্ম করলাম, আপনি এটা যদি বুঝে থাকেন আর কোনো সমস্যা নেই। কপি কলের যে কোনো ম্যাথ এখন আমি করে দেখাচ্ছি তোমাকে, দেখো এখন যে কোনো ম্যাথ পারবা, খালি মাথায় রাখো এই যে এই প্রমাণটা করছি, এই যে এই প্রমাণটা করা হয়েছে সেখানে কিন্তু আমরা ধরে নিয়েছি m1 ইজ গ্রেটার দ্যান m2। কি ধরে নিয়েছি? m1 ইজ গ্রেটার দ্যান m2। কি ধরে নিয়েছি? m1 ইজ গ্রেটার দ্যান m2। এটা কিন্তু মাথায় রাখা লাগবে। কি ধরে নিয়েছি? m1 ইজ গ্রেটার দ্যান m2। তাহলে আমাদের ফর্মুলার যে m1টা সেটা কি, যে কম্প্যারেটিভলি ভারী বস্তু সেই হলো m1। আমাদের যে ফর্মুলার যে m1টা সে কে, ভারী বস্তুটা হলো m1, আর m2টাকে হালকা বস্তুটা হলো m2। সো যখনই তোমাকে ম্যাথ দিবে যেটা ভারী বস্তু, সেটা বাম সাইডে থাকুক, যেটা ডান সাইডে থাকুক, যে পাশেই থাকুক, তাকেই তুমি কি করবা, m1 ধরে নিবা। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে। যে ভারী বস্তু তাকে m1 ধরেই তো আমরা এই ফর্মুলাটা বানাইছি, রাইট? তো যখনই তুমি এই ফর্মুলাতে ম্যাথ করতে যাবা, যে ভারী বস্তু তাকে তোমার m1 ধরে নেওয়া লাগবে, সে বামে থাকুক ডানে থাকুক, যে পাশে মন চায় থাকুক, ঠিক আছে? আচ্ছা, আলফাটা কি? আলফাটা কি? ভারী বস্তু যে তলে আছে, ভারী বস্তু যে তলে আছে সেই তল এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হলো আলফা। বুঝো, ভারী বস্তু যে তলে আছে সেই তল, ভারী বস্তু যে তলে আছে সেই তল এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেইটা হলো আমাদের আলফা। বিটাটা কি? হালকা বস্তু, কম্পারেটিভলি হালকা বস্তু যে তলে আছে সেই তল এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হলো বিটা। বুঝছো আমার কথা? বুঝছো তো কি বলছি? এমন না বাম পাশেরটা আলফা ডান পাশেরটা বিটা, না। যেটা ভারী হবে সেটাকে তুমি m1 ধরবা, যেটা হালকা হবে সেটাকে তুমি m2 ধরবা। ভারী বস্তু যে তলে অবস্থিত সেইটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে তাহাকে আপনি নেবেন কি, আলফা, এবং হালকা বস্তু যে তলে অবস্থিত সেটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আপনি কি ধরবেন, বিটা। তাহলে ভারী বস্তুকে ধরবো m1, সেটা বামে থাকুক ডানে থাকুক যাই থাকুক। হালকা বস্তুকে ধরবো m2। ভারী বস্তু যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা আলফা। হালকা বস্তু যে তলে অবস্থিত সেই তল কি বলে এক্স অক্ষের যে কোণটা উৎপন্ন করবে সেটা কি হবে, বিটা। বুঝছো? বুঝছো? নয়েস একটা ব্যাপার। চলো, ভেরি নয়েস একটা ব্যাপার, ভেরি নয়েস। চলো এবার লেখো কেস 2। লেখো 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 কেস 2। এখন আর কিছু করা লাগবে না, এই এক ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কেস 2 দেখো, সবচেয়ে কমন কেস, সবচেয়ে কমন কেস। দেখো এটা আসে না প্রচুর, এই 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 এরকম আসে না, m1 m2 আসে না? আসে তো। কি বলবে, সিস্টেমটা কত ত্বরণে মুভ করবে? কি প্রশ্ন করবে? সিস্টেমটা কত ত্বরণে মুভ করবে, রাইট? এই তো প্রশ্ন করবে তোমাকে। চলো সলভ করি। ধরো তোমাকে বলে দিয়েছে m1 ইজ গ্রেটার দ্যান m2। কি বলে দিয়েছে? m1 ইজ গ্রেটার দ্যান m2, ঠিক আছে? তার মানে এটা আমার কম্পারেটিভলি ভারী বস্তু, এটা আমার কম্পারেটিভলি হালকা বস্তু। তাহলে ভারী বস্তু এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো, আলফা। এখানে কত, 90 ডিগ্রি। হালকা বস্তু, কম্পারেটিভলি হালকা বস্তু এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো, বিটা। এখানে এটা কত, 90 ডিগ্রি। কিছুই করা লাগবে না, এই সমীকরণের মধ্যে খালি আলফা বিটার মান কত বসাবা, 90 বসাবা। চলো, a ইজ ইকুয়ালস টু m1 sin 90 মাইনাস m2 sin 90 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। sin 90 এর মান কত, 1। sin 90 এর মান কত, 1। তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। না, হয়ে গেছে। নতুন করে সমীকরণ বানানোর দরকার আছে না, এই একটাই। তুমি খালি দেখবা আলফা বিটার মান কত, আর কিছু করা লাগবে? আর কিচ্ছু করা লাগবে না, সমীকরণ অটোমেটিক্যালি বেরোবে। বুঝছো? এটার জন্য আলাদা কিছু করা লাগবে? কিছু করবা, ঠেকা পড়ছে তোমার, এত সময় আছে। একটা জিনিস দিয়েই সব হবে, খালি মাথায় রাখা লাগবে কোনটা ভারী কোনটা হালকা, দিয়ে দিবে তো প্রশ্নের মধ্যে, ঠিক আছে? ভারীটা যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের যে কোণ উৎপন্ন করবে সেটা আলফা।
হালকা বস্তুটা যে তলে অবস্থিত সেটা এক্স অক্ষের যে কোণ উৎপন্ন করবে সেটা বিটা, বুঝছো? চলো কেস 3 লেখো, কেস 3 লেখো 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 বাচ্চারা, চলো লেখো কেস 3। কেস 3 আচ্ছা, এই ধরো এই ধরো এই, ঠিক আছে? তোমাকে বলছে দিস ইজ M1 অ্যান্ড দিস ইজ M2। তোমাকে বলেছে M1 ইজ গ্রেটার দ্যান M2। কি বলছে? M1 ইজ গ্রেটার দ্যান M2, ঠিক আছে? প্রশ্ন করছে এর মান বের করো। কি বলছে? এর মান বের করো। চলো, ভারী বস্তু কোনটা? এটা না? দেখো তো, ভারী বস্তু যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাহায্যে কোণ উৎপন্ন করবে, সেটার মান কত হবে? আলফা। সেটা কত হবে? আলফা। সেটা কত? 90 ডিগ্রি। মান কত হবে রে? বিটার মান কত হবে? বিটার মান হবে 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? বিটার মান কেন 0 ডিগ্রি? কারণ হালকা বস্তু আমার যে তলে অবস্থিত সেই তলটা কোন বরাবর অবস্থিত? একদম এক্স অক্ষ বরাবর, রাইট? হালকা বস্তু আমার কোন বরাবর অবস্থিত? একদম এক্স অক্ষ বরাবর অবস্থিত, তাই না? আমরা কি বলছিলাম? বস্তু যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাহায্যে কোণ উৎপন্ন করবে সেটাই আমরা কি বলবো? বিটা। হালকা বস্তু যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাহায্যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো? বিটা। এখন হালকা বস্তুই আমার এক্স অক্ষ বরাবর অবস্থিত, তাহলে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে ভাই? 0 ডিগ্রি। তাহলে আলফার মান 90, বিটার মান 0। চলো বসাই দাও, শেষ। A is equals to M1 sin 90 minus M2 sin 0 divided by M1 plus M2 into G। sin 0 তো পুরোটাই 0, sin 90 এর মান 1, তাহলে M1 divided by M1 plus M2 into G। এই হলো আমার ফর্মুলা। নতুন করে বের করার দরকার আছে না? একই ফর্মুলা, খালি আলফা বিটা বসাই দিলেই হয়ে গেছে। এত কষ্ট করার দরকার আছে না? সোজা না ভাই, কোপ না বলো, কোপ না, কোপ না, একদম কোপ। ঠিক আছে, হয়েছে, আগাই আগাই, হয়েছে। লেখো কেস 4। কয় নাম্বার কেস? কেস 4। কি দিবে তোমার কপি করলে? কি দিয়ে আটকাবে তোমার? হ্যাঁ মিয়া, একটা দিয়ে হয়ে যাবে। চলো ধূপা ধূপ সলভ করবো আমরা। আমরা একটা প্রো হয়ে যাবো, একদম প্রো। সব একটা প্রো ব্রো, একদম প্রো ব্রো। নাইস। চলো, তোমাকে বলেছে ইহা তো 30 ডিগ্রি। কি বলছে? 30 ডিগ্রি, ঠিক আছে? নাইস। আমার অস্থির লাগতেছে আজকে সেই। M1 M2 is it all right? প্রশ্ন করেছে ত্বরণ বের করো। চলো, কি বলছে? M1 is greater than M2, দ্যাট মিন্স M1 আমার কি? ভারী বস্তু, M2 আমার কি? কম্পারেটিভলি হালকা বস্তু। ভারী বস্তু এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে তাহাকে কি বলবা? আলফা। হালকা বস্তু এক্স অক্ষ বরাবরই অবস্থিত, তাহলে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি। এটাকে কি বলবা? বিটা। চলো, এ কেমনে বের করবা? খালি আলফা বিটার মান বসাই দিবা, শেষ। M1 sin 30 minus M2 sin 0 M1 plus M2 into সাইডে G। এটা পুরোটা শূন্য, sin 30 এর মান হাফ, M1/2 ডিভাইডেড বাই M1 plus M2 into G। এই হলো আমার ত্বরণ বের হয়ে গেছে। চল, পারবা নাকি পারবা না? কোনটা ব্রোস? কোনটা ব্রোস? কোনটা? বলো বলো বলো। আর কারো এ জামানায় কোনোদিন ভুল হবে? কোনোদিন আর ভুল করবি? এ মনু, আর কোনোদিন ভুল করবানি? বলো, কপি কল নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে? বলো 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 বলো, কপি কল নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে? ভাই এটা নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে? আলমমিন বলছে পারবো না। ঠিক আছে ভাই, ওকে ভাই, না পারলে আমার কিছু করার নাই, আর দুঃখিত। আমি আমার মতো চেষ্টা করছি, এর চেয়ে বেশি আমি নিজেও পারি না ভাই। তাহলে আমার মানে বুঝানোতে সমস্যা হয়তো বা, যাই হোক, তাহলে আমার কিছু করার নেই ভাই, আর সরি। যাই হোক, অনেক ভালোভাবে বুঝছি ভাইয়া, নাইস, থ্যাংক ইউ ভাই। আরে থ্যাংক ইউ তোর কি আছে, আমরাই তো। না না ভাইয়া, পুরাই জোস। ওকে গ্রেট, বুঝেছি বুঝেছি, জোস। আর ঝামেলা হবে না, কি কোপ একটা ব্যাপার, তা কোনোদিন ঝামেলা হবে না। ওয়াও, আজকে তো ভালো লাগতেছে। ওয়াও, হ্যালো। ও গড, ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসে থাকলে না ভালো লাগে, লাইক আসলেই ভালো লাগে। তোমরা যখন ক্লাসে থাকো ইট ফিলস গুড, মানে একটু লাইভলি ফিল হয়, লাইক যখন তোমাদের ক্লাসে পাই, ঠিক আছে? অ্যান্ড যখন তোমরা আসলে রেসপন্স করো ইট ফিলস মোর গুড, ট্রাস্ট মি, লাইক ওয়েন ইউ গাইস রেসপন্সেস অ্যান্ড লাইক ইট ফিলস মোর গুড, লাইক সত্যি ভালো লাগে। বাট তোমরা যদি চুপচাপ থাকো তখন একটু মানে মন মরা লাগে, যে না মনে হয় পোলাপান বুঝতেছে না। বাট তোমরা যখন রেসপন্স করো আসলেই লাইক মানে অস্থির লাগে ব্রো, ইট ফিলস গ্রেট,
অস্থির লাগে, ঠিক আছে? হু, জোস একটা ক্লাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, হোয়াট এভার। সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। অ্যান্ড যাদের আরও ডিটেলসে যাওয়া দরকার, এরকম প্রত্যেকটা টপিক একদম পুরোপুরি ডিপে গিয়ে শেখা দরকার, কারণ এগুলো অ্যাডমিশনের টপিক। সো আমি চাই, আমি তো নিজের মতো করে একটা স্টুডেন্ট বেস তৈরি করতে চাই আমার মতো করে। সো ফ্রি ক্লাসে তো আমি একটু ক্রিটিক্যাল জিনিসগুলো শেখাবোই, বাট আপনারা যদি চান এরকম যে সব কিছুই আমার কাছ থেকে শিখতে, দেন আপনারা অবশ্যই আমার প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন। ওখানে 2টা ব্যাচ মিলিয়ে মোর দ্যান 800 স্টুডেন্টস আছে, মানে আছে আপনাদের দোয়ায় মোটামুটি ভালো স্টুডেন্ট আছে, আমার মোটামুটি 800+ স্টুডেন্ট আছে। সো উপরে লিঙ্কটিং দেওয়া আছে, দেখেন যার যেটা দরকার। ফার্স্ট পেপারেরও ব্যাচ আছে, সেকেন্ড পেপারেরও ব্যাচ আছে, যার যেটাই দরকার চাইলে অবশ্যই জয়েন করতে পারেন। মান্থলি পেমেন্ট মাত্র 400 টাকা ভাই, মান্থলি পেমেন্ট মাত্র 400 টাকা। আমি জানি না এত কমে আর কেউ পড়ে কিনা, আই ডোন্ট নো। যাই হোক, সেটা আমার ব্যাপার না, যে যেমনি পড়ার সমস্যা নেই। সো আমার কাছে পড়তে হলে মান্থলি পেমেন্ট 400 টাকা দিয়ে আপনি পড়তে পারেন, একদম পুরোপুরি প্রাইভেট ব্যাচে, প্রাইভেট কেয়ার সহ, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যে যে টপিক লাগবে সব আমি যতটুকু জানি আমি কভার করার চেষ্টা করি। আমি আমার নিজের বুয়েট প্রিপারেশন যেভাবে নিয়েছিলাম, যেভাবে বুয়েট পরীক্ষা ক্র্যাক করেছিলাম, অনেকে হয়তো জানো না আমি কিসে পড়ে, আমি বুয়েট ট্রিপলিতে পড়াশোনা করি, বুয়েট ট্রিপলিতে। যাই হোক, সো আমি যেমন করে প্রিপারেশন নিয়েছিলাম, যেভাবে পড়েছিলাম সেভাবে পড়ানোর চেষ্টা করি। আই ডোন্ট নো আমি কতটুকু পারি, যতটুকু পারি ততটুকু পড়ানোর চেষ্টা করি, হোয়াট এভার। সো যাদের যাদের দরকার প্রাইভেট ব্যাচে, ইউ গাইস ক্যান অলওয়েজ জয়েন। উপরে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে ডিটেলস দেখতে পারবা, জয়েন করতে পারবা। এছাড়া যাদের ফ্রি ক্লাস দিয়ে হয়ে যাবে, কিপ ডুইং ফ্রি ক্লাসেস। আই উইল ট্রাই টু কন্টিনিউ দিস সিরিজ ওয়েভ অফ ফিজিক্স, দিস কোর্স। এই ফ্রি কোর্স আমি চালাই যাওয়ার চেষ্টা করবো যতদিন পর্যন্ত আমি আছি, যতদিন পর্যন্ত আমি সুস্থ আছি। সামনে আমার পরীক্ষা, মঙ্গলবার থেকে আমার পরীক্ষা। এখন কিছুদিন অফ যাইতে পারে, বাট আমি চেষ্টা করবো ক্লাস নেওয়ার জন্য, কারণ তোমরাও তো বুঝো, তোমাদের পরীক্ষা থাকলে তোমরাও তো একটু ব্যস্ত থাকো, তাই না? সো তোমাদের একটু বোঝা উচিত যে ভাইয়াদের পরীক্ষায় ভাইয়াদেরও পড়াশোনা করা লাগে। যাই হোক, ঠিক আছে তাহলে, আনটিল দ্য নেক্সট ক্লাস, আজকের মতো এখানেই, বাই বাই। সবাই ভালো মতো পড়াশোনা করো, হোপফুলি রবিবার দেখা হবে। অ্যান্ড যারা জানো না কবে কবে ক্লাস হয়, রবিবার এবং বৃহস্পতিবার বিকাল 4টায় আমাদের ফ্রি ক্লাস হয়, এবং ফ্রি ক্লাস বলে যে সস্তা ক্লাস না, এইসব জিনিসপত্রই পড়ানো হয়, ঠিক আছে? সো আবারও রবিবারের ক্লাসে দেখা হবে, রবিবার বৃহস্পতিবার বিকাল 4টায় ক্লাস হয়, ফ্রি ক্লাস, ঠিক আছে? সো একটু কষ্ট করে আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকেন, ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, টাটা, বাই বাই।